ওকে, সো আসসালামু আলাইকুম। ফার্স্টেই যেটা বলতে যাচ্ছি, এটা আমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসের গোলটা কি? আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসের গোল হলো জাস্ট ইন্ট্রোডাকশন, যে আমরা আমাদের যে আপকামিং অনলাইন রিসার্চ ট্রেনিং আছে, সেই অনলাইন রিসার্চ ট্রেনিং আমরা কি শিখবো, কি শিখা সম্ভব, এবং রিসার্চ নিয়ে টুকিটাকি কথা। এবং আপনাদের যদি রিসার্চ নিয়ে একদম রিসার্চ স্পেসিফিক কোনো কোশ্চেন যদি থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার করাটাই হলো আজকের এই ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য। এবং অনেক মানুষ আমাকে বিভিন্ন সময় র্যান্ডমলি টেক্সট করে জিজ্ঞেস করতেছে রিসার্চ সম্পর্কিত অনেক কিছু, সেই রিলেটেড কিছু কোশ্চেনের অ্যান্সারও থাকবে আর কি, অবশ্যই থাকবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল রিসার্চের ব্যাপারে আমি কয়েকটা জিনিস বলি, যে রিসার্চ অ্যাকচুয়ালি কার দরকার, রিসার্চ কি, পাবলিকেশন কি, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু কথা বলতে হয়, সেটা হলো ফার্স্ট অফ অল রিসার্চ অ্যাকচুয়ালি সবার দরকার না। এটা এটা মানতে হবে যে রিসার্চ ছাড়াও অনেক কিছু করা সম্ভব। রিসার্চ ছাড়াও ইউএসএমএলই দিয়ে ইউএসএ তে ফিজিশিয়ান ফ্যাকাল্টি হয়ে যাওয়া সম্ভব, অবশ্যই অসম্ভব কিছু না। অনেকেই হচ্ছে, অনেক এক্সাম্পল আছে এবং ফিউচারে অনেক এক্সাম্পল আসবে। বাংলাদেশে তো ডেফিনেটলি সম্ভব, বরং বাংলাদেশে আপনি রিসার্চ করে করবেন কি, সেটা পাল্টা কোশ্চেন আমি করব। আর ইউকে তেও সম্ভব, অস্ট্রেলিয়াতেও সম্ভব। সো দেয়ার আর লট অফ ক্যারিয়ার অপরচুনিটি, যেই ক্যারিয়ার অপরচুনিটিতে আপনি অনেক উপরে উঠে যেতে পারবেন, অনেক বড় হয়ে যেতে পারবেন উইদাউট রিসার্চ। ঠিক আছে, সো আপনার যদি রিসার্চের ব্যাপারে শুধু ক্যারিয়ার রিলেটেড ইন্টারেস্ট থাকে, যে আমি রিসার্চ অ্যাড করার মাধ্যমে আমি ক্যারিয়ারটাকে বড় করব, এটা একটা ডিফারেন্ট কোশ্চেন। কতটুকু এফেক্ট করবে, হার্ম করবে না, এটুকু বলতে পারি। যে কোনো জায়গার ক্যারিয়ারই রিসার্চ কখনো হার্ম করবে না, মাইনাস করবে না, সবসময় কিছু যোগ করবে। ঠিক আছে, এবং এই যোগ করাটা এরকম একটা যোগ করা যে চাইলেই যোগ করা যায়। ফর এক্সাম্পল, আপনাকে যদি একটা পরীক্ষা দেন, ফর এক্সাম্পল যারা ইউএসএমএলই দিচ্ছে, সেখানে এখানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাইম ইনভেস্ট করে তারপর একটা ভালো স্কোর করতে হয়। ঠিক আছে, কিন্তু রিসার্চ ব্যাপারটা এরকম না যে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলেও সেটা এক ধরনের, সেটা কাজে দিবে। ঠিক আছে, তারপরে যেটা যদি পাবলিকেশন পর্যন্ত যেতে পারেন, তাহলে তার কোনো কথাই নাই, যে এভিডেন্স থাকলো যে আপনার রিসার্চ এবং রিসার্চের এফিসিয়েন্সি আছে। সো অবশ্যই রিসার্চ এবং পাবলিকেশন কখনোই কিছু মাইনাস করবে না। ব্যাপারটা এরকম যে আমি যদি কাজ করি, কিছু না কিছু থাকবেই। ঠিক না, যেটা অনেক সময় দেখা যায় আমি একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, কিন্তু ইভেনচুয়ালি আমি পরীক্ষাটা দিতে পারলাম না, তখন এটার কোনো কিছুই হয় না। হ্যাঁ, নলেজটা হয়। তো রিসার্চের ব্যাপারটা এরকম, আপনি যদি পাবলিকেশন পর্যন্ত একবার পৌঁছাতে পারেন, তাহলে সেটার ইমপ্রেশন অনেকদিন থাকবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি যদি একটা সার্চ করেন যে 1900 সালে কোনো পেপার পাবলিশ হয়েছে কিনা, দেখবেন হ্যাঁ 1900 সালেও যে পেপার পাবলিশ হয়েছে সেটাও এখন ইন্টারনেটে আছে। ঠিক আছে, তার মানে আপনি যদি কোনো একটা পেপার পাবলিশ করতে পারেন, সেটা যে কতদিন থাকবে গড নোস। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় একটা ব্যাপার, যে আমার একটা লেখা, আমার একটা রাইটিং, আমার একটা কন্ট্রিবিউশন নলেজে, এটা অনেক দিন থাকবে, যুগ যুগ থাকবে, আমি মারা যাওয়ার পরও অনেক দিন থাকবে। এটা একটা অন্যরকম ফিলিং, তাই না? আমরা তো নোট করি, আমরা লিখি, আমরা অনেক কিছুই করি, কিন্তু এগুলো হারিয়ে যায়। সো এটা একটা ব্যাপার। তারপর আসুন যদি সিভির কথা চিন্তা করেন, যখন আমি বললাম যে সিভিতে এটা তো কিছু মাইনাস করবে না, এটা যোগ করবে, তাই না? যেখানকার সিভি হোক, মাইনাস তো করার কথা না। যেটা মাইনাস পয়েন্ট, তুমি রিসার্চ করছো তার মানে তুমি খারাপ, এরকম তো কেউ বলবো না। সো যদি আপনার সিভিতে এটা অ্যাড করে, তাহলে একটু চিন্তা করছি আমরা যে এটা কতদিন আমাকে অ্যাড করবে, কতদিন এটা আমাকে এই বেনিফিটটা দিবে সিভিতে। ঠিক না? সো ফর এক্সাম্পল, আমি যেহেতু ইউএসএমএলই ওরিয়েন্টেড ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করতেছি, সো দেখেন একটা মানুষ ইউএসএ তে যখন আসে, তখন সে কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করে। সে ইউএসএমএলই দেয়, তারপরে রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করে, তারপরে রেসিডেন্সি শেষে ফেলোশিপ অ্যাপ্লিকেশন করে, তারপরে ফ্যাকাল্টি পজিশন অ্যাপ্লিকেশন করে। আপনি আমাকে বলেন যে কোন অবস্থায় রিসার্চ এবং পাবলিকেশন এটা সে দেখাতে পারবে না, তার সিভিতে শো করতে পারবে না? প্রতিটা জায়গায়, তাই না? অর্থাৎ স্টেপ ওয়ানের পরে সে যদি কোনো জায়গায় ভলান্টিয়ারিং, কোনো জায়গায় অবজারভারশিপ, এক্সটার্নশিপ, অথবা অথবা এনিথিং, অনেক সময় তো বলে যে ঠিক আছে তুমি সিভিটা সেন্ড করো। তো যখন আমরা সিভিটা সেন্ড করি, আমাদের সিভিটা মোটামুটি খালি থাকে, ঠিক না? তখন সেটা শো করতে পারবে। রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে তো অবশ্যই শো করতে পারবে, অবশ্যই অবশ্যই। এটা অনেক বড় ইম্প্যাক্টফুল, এটা আমরা যারা মোটামুটি জানি তারা তো জানি। এবং এতটা ইম্প্যাক্টফুল যেটা আপনার কোথায় ম্যাচ করবে, কোথায় চান্স পাবে, সেটার ব্যাপারে ডেটা একটা বড় মানে এটা ডিটারমাইন করতে পারে ইভেন। আমি বলবো না যে এটা একমাত্র পাথে, বাট হ্যাঁ এটা একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন। তারপরে রেসিডেন্সি ধরুন শেষ, অথবা রেসিডেন্সি যখন করলো, তা একটা মানুষ যদি রেসিডেন্সি শুরু করে, অথবা সে ক্লিনিক্যাল ক্যারিয়ার অথবা ট্রেনিং, সেটা ইউএসএ রেসিডেন্সি হোক অথবা অন্য জায়গায় হোক,
একটা মানুষের কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়াই নেই যে একটা কিভাবে পাবলিকেশন পর্যন্ত যেতে হয়, কোন জিনিসটাকে পাবলিশ করা যায়, কোন জিনিসটাকে পাবলিশ করা যায় না, কোনটার উপরে বেস করে রিসার্চ আইডিয়া হয়, কোনটা আইডিয়া হয় না, কোন আইডিয়াটা ভ্যালিড, কোন আইডিয়াটা ভ্যালিড না, কি পাবলিশ করা যায়, কি পাবলিশ করা যায় না, এই ব্যাপারগুলো না জানার কারণে অনেক সময় তার চোখের সামনে দিয়ে পাবলিশেবল অনেক কনসেপ্ট চলে যায়, সে ধরতে পারে না, ক্যাচ করতে পারে। ঠিক আছে, এটাই আমাদের সাথে হয় আর কি। ঠিক আছে, সো এটা আপনার সাথে যে কোনো মুহূর্তে হতে পারে। এটা হতে পারে আপনি রেসিডেন্সিতে ঢুকার আগে, এটা হতে পারে আপনার ইন্টার্নশিপের সময়, এটা হতে পারে এনি টাইম। একেবারেই যদি এরকম কনসেপ্ট না থাকে তাহলে একটু সমস্যা। অ্যাটলিস্ট যদি আমার কনসেপ্ট থাকে যে আমি এখন হ্যাঁ পাবলিশ করতে পারিনি, বাট আমার কনসেপ্ট আছে যে এই জিনিসটা পাবলিশ করা যায়, এটা পাবলিশ করা যায় না, ঠিক না, যে না এটা পাবলিশ করা যায় না। আপনাকে যদি আমি এখন একটা টপিক দিই, আমরা এখানে কয়জন কনফিডেন্টলি বলতে পারবো যে হ্যাঁ এটা হয়তো বা পাবলিশ করা যাবে, এটা পাবলিশ করা সম্ভব না, এটা একটা ভালো আইডিয়া, এটা একটা খারাপ আইডিয়া, দিস ইজ এ গুড রিসার্চ কোশ্চেন, দিস ইজ নট দ্যাট গুড, কয়জন বলতে পারবেন? তারপরের কথা হলো যে ধরেন আপনি একটা আইডিয়া পেলেন, এই আইডিয়াটাকে বেস করে এখন কি ধরনের আর্টিকেল করা যেতে পারে, কি রকম পাবলিকেশন করা যেতে পারে, মেথোডোলজিটা কি হবে, এটা কি কেস রিপোর্ট হবে, নাকি এটা কেস সিরিজ হবে, নাকি এটা ন্যারেটিভ রিভিউ আর্টিকেল হবে, নাকি এটা রিভিউ আর্টিকেল হবে, নাকি এটা সায়েন্টিফিক রিসার্চ হবে, নাকি এটা পাবলিক হেলথ রিসার্চ হবে। তো এগুলো না জানার কারণে যেটা হয়, আমাদের চোখের সামনে দিয়ে হয়তো অনেক কিছু চলে যায়, আমরা ধরতে পারি না। ঠিক আছে, তো এরকম যেন না হয়, এটার একটা উদ্দেশ্য হলো আমাদের এই অনলাইন রিসার্চ ট্রেনিং, যে কনসেপ্ট থাকা যে কোন জিনিসগুলো পাবলিশ করা যায়, কোন জিনিসগুলো পাবলিশ করা যায় না, এট সাম পয়েন্ট হয়তো আমি ক্যাচ করতে পারবো। ব্যাপারটা কিন্তু আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি কিন্তু এরকম কোনো গ্যারান্টি দিতে চাই না যে আপনি ক্লাস করলে অবশ্যই আপনার পাবলিকেশন হবে। এটা কিন্তু আমাদের মার্কেটিং এর কোথাও লেখা নেই, আমাদের যে পাবলিসিটি কোথাও এই কথাটা লেখা নেই যে আপনি এখানে ইয়া করলে আপনি পারবেনই। তবে হ্যাঁ একটা হোপ দেওয়া আছে। হোপটা কি? সেটা হলো একা একা পাবলিকেশন করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা আপনাদেরকে দেখানো হবে উদাহরণ সহ। ঠিক আছে, সেই আইডিয়া গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার জন্যই আমাদের এই রিসার্চ, অনলাইন রিসার্চ ট্রেনিং। সো এখানে আমরা আমাদের একটা স্ট্রাকচার্ড সিলেবাস আছে যে আমরা অ্যাকচুয়ালি কি শিখবো। সো চলেন আপনাদেরকে একটু ট্রাভেল করে নিয়ে আসি যে আমরা অ্যাকচুয়ালি এই ট্রেনিং এ কি শিখবো। ঠিক আছে, মোটামুটি একটু তো আইডিয়া দিলামই কি শিখবো, তো তবু আমরা আর একটু আমরা যারা খুব স্ট্রাকচার সেটা নেই। সো আশা করি এটা সবার দেখতে পারতেছেন। সো ফার্স্ট অফ অল প্ল্যানিং ফর দ্য রিসার্চ ট্রেনিং, এটা আমি আমার জন্য বলতেছি, এটা আমার প্ল্যান, মানে আমি আপনাদেরকে কি কি আর কি অনলাইন সেশনে কভার করব। আমার ফার্স্ট জিনিস আমি যেটাকে কভার করতে চাই সেটা হলো টাইপস অফ দ্য রিসার্চ, রিসার্চের কি কি টাইপ আছে, তারপর টাইপস অফ পাবলিকেশন। তো অনেক সময় দেখা যায় এই টাইপটা না জানার কারণেই আমরা টাইপ এবং পাবলিকেশন টাইপ, রিসার্চের টাইপ এগুলো বুঝতে না, একদম বেসিকটা যদি না থাকে তাহলে আমি মেথোডোলজি বুঝবো না যে এই কোশ্চেনটাকে কোন মেথোডোলজিতে অ্যান্সার করতে হবে। তারপরে আমাদের একটা মিসকনসেপশন আছে, আমরা বাংলাদেশে রিসার্চ বলতে শুধু পাবলিক হেলথ রিসার্চ মনে করি। ঠিক আছে, এবং মানে যে কোনো সময় যখন আমাদেরকে কোনো একটা রিসার্চ আইডিয়া জেনারেট করতে বলা হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে আমাদের মধ্যে একটা কমন কনসেপ্ট খুবই ফেমাস, সেটা হলো সার্ভে টাইপ। যে ডক্টররা কি মনে করে, সে কি মনে করে, তারা এই ব্যাপারে কনসিয়াস কিনা, ও ও হাত ধোয় কিনা, ও পা ধোয় কিনা, ও টিকা নেয় কিনা, ও টিকা নিবে কিনা, ও এটার অ্যাডভার্স ইফেক্ট জানে কিনা, ও জানে না কিনা। দিস ইজ এ গুড রিসার্চ, বাট অনেক সময় দেখা যায় যে হয়তো আপনি বুঝেন নাই যে আপনি এটা চান না। অনেক সময় একটা জিনিস আমি চাই না কিন্তু আমি এটা করে ফেলছি না বুঝার কারণে, ঠিক না? যেমন ফর এক্সাম্পল আপনি বড় হয়ে একদিন কার্ডিওলজিস্ট হতে চান এবং আপনি রিসার্চ যেটা করছেন যে ও হাত ধোয় না, কেউ হাত ধোয় না, তাহলে একটু কেমন যেন হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, তো যদি আমরা একটু সিনক্রোনাইজ করতে পারি আমাদের ইন্টারেস্টের সাথে, যে আমাদের ক্লিনিক্যাল ইন্টারেস্ট এবং আমাদের রিসার্চ ইন্টারেস্ট, এবং আমরা যেন বুঝি যে আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি। এবং অনেক সময় যেটা দেখা যায় যে এই ধরনের সার্ভে টাইপের রিসার্চ, অ্যাগেন আমি কিন্তু এখানে কম্পেয়ার যাচ্ছি না, আমার কাছে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এখানে যেটা মিন করব যে আপনি যেন বুঝেন যে কোনটা কোন ধরনের রিসার্চ, কোনটা কোন টাইপের রিসার্চ। যেমন এই ধরনের সার্ভে টাইপের রিসার্চ গুলো মেইনলি পাবলিক হেলথ রিসার্চ। ঠিক আছে, এখন আপনাকে যদি আপনি যদি এরকম ধারণা থাকে আপনার যে সব রিসার্চই পাবলিক হেলথ রিসার্চ, তাহলে তো সমস্যা। তাহলে কোভিড ভ্যাকসিন তৈরি হলো কোন রিসার্চে, কোভিড ভ্যাকসিনের ট্রায়াল হলো কোন রিসার্চে, তাই না? এগুলো তো রিসার্চ। এখন আপনি কোনটা করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। সো এইটা হলো আমার ফার্স্ট টপিক। ঠিক আছে, যে টাইপ অফ দ্য রিসার্চ। তারপরে কথা হলো আপনি একটা রিসার্চ করলেন, এখন এটা যদি পাবলিশ করতে না পারেন রেজাল্টটা, তাহলে লাভটা কি, তাই না? তাহলে পাবলিকেশন যখন করব আমাদেরকে জানতে হবে যে আমি কি চাই, আমাকে সবার লাস্ট স্টেপটা জানতে হবে
যে আমি এটা থেকে কি রেজাল্ট বের করতে চাই, আমি এর পরে কি চাই, ঠিক না? সো যেমন রান্না করার ব্যাপারটা, তাই না? আপনাকে আগে জানতে হবে যে রান্না করার পরে আলটিমেটলি কি তৈরি হবে, বিরিয়ানি তৈরি হবে নাকি খিচুড়ি তৈরি হবে, এটা আগে জানতে হবে। তারপরে হলো কনসেপ্ট, কিসের বিরিয়ানি, কিভাবে রান্না করবেন, ব্যাপারগুলো এরকম। সো পাবলিকেশন কি কি রকমের হয় সেটা বুঝতে হবে। পাবলিকেশন কি কি রকম হয় এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা যখন কোনো একটা রিসার্চ আর্টিকেল পড়বো, রিসার্চ আর্টিকেল আমাদের পড়তে হবে, অনেক পড়তে হবে, বেশি বেশি, ঠিক আছে? এটার একটা কারণ হলো আইডিয়া জেনারেশন করার জন্য পড়তে হবে, 2 নম্বর মেথোডোলজি বোঝার জন্য এবং রিসার্চ কন্ডাক্ট করার জন্য অনেক বেশি পাবলিকেশন পড়তে হবে, এবং নিজে লেখার জন্য অনেক বেশি পেপার পড়তে হবে, ঠিক আছে? আমি একটা পেপার দেখে যদি না বুঝি এটা কোন ধরনের পেপার, এটা কোন ধরনের রিসার্চ, তাহলে আমি অনেক সময় ওই পেপারটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো না, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা যেন এটা বুঝতে পারি, একটা পেপার দেখে যেন একটা স্টুডেন্ট কমেন্ট করতে পারে যে এটা একটা কেস রিপোর্ট, এটা একটা মেটা অ্যানালাইসিস, এটা একটা সিস্টেমেটিক রিভিউ, এটা একটা ন্যারেটিভ রিভিউ, এটা একটা কেস সিরিজ, এটা একটা সায়েন্টিফিক পেপার, সামথিং লাইক দ্যাট। তারপর কথা হলো ডিটারমাইন ইউর স্কোপ। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কোভিড এর একটা ভ্যাকসিন আবিষ্কার করেন, ওয়েল, আপনি, আপনার কাছে হয়তো বা কনসেপ্ট থাকবে, এভাবে ভ্যাকসিন আবিষ্কার করা যেতে পারে, এভাবে ড্রাগ আবিষ্কার করা যেতে পারে। দিস ইজ গুড। সো এটাকে বলা হয় আপনার হাইপোথিসিস। হাইপোথিসিস কি পাবলিশ করা যায় কিনা? এনিওয়ান? হাইপোথিসিস পাবলিশ করা যায় নাকি যায় না? জানেন এটা? দেখছেন? সো এটা হলো আমাদের নলেজ গ্যাপ, যে আমরা কি পাবলিশ করতে পারবো, কি পাবলিশ করতে পারবো না, কোনটা কোথায় পাবলিশ করা যায়, কোনটা কোথায় পাবলিশ করা যায় না, এগুলোকে বলা হয় স্কোপ, ঠিক আছে? সো আচ্ছা, একজন অ্যান্সার করছে যে হাইপোথিসিস পাবলিশ করা যায় না। আমার অ্যান্সার হলো হাইপোথিসিসও পাবলিশ করা যায়। ইট ডিপেন্ডস আপনি কতটা রেশনালি প্রেজেন্ট করতেছেন, যে আপনার হাইপোথিসিসটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, কতগুলো ডট কানেক্ট করতেছেন এবং কতটুকু লজিক্যালি আপনি বলতেছেন, সেটার উপরে ডিপেন্ড করবে একটা হাইপোথিসিস আপনি পাবলিশ করতে পারবেন নাকি পারবেন না। কারণ হাইপোথিসিসের অনেকগুলো লেয়ার থাকে। যেমন ফর এক্সাম্পল ধরেন এইডস এর চিকিৎসা যখন আবিষ্কার হয় নাই, ঠিক আছে, তখন হাইপোথিসিস ছিল যে এইডস এর চিকিৎসা অবশ্যই আছে। সো এটা একটা বিগ হাইপোথিসিস। সো এই হাইপোথিসিসের উপর বেস করে তার কাজ শুরু করা যায়, তখন এটাকে ব্রেক ডাউন করা হয়, ঠিক আছে? তা হাইপোথিসিস এর অনেকগুলো লেয়ার থাকে, তার ডিপেন্ড করে আপনি কোন লেয়ারে আছেন এবং কতটুকু রেশনাল ডিসকাশন আপনি করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে। একটা জার্নালের নামই আছে জার্নাল অফ মেডিকেল হাইপোথিসিস, ঠিক আছে? তাহলে অবশ্যই হাইপোথিসিসও পাবলিশ করা যাবে, যাবে না কেন? ওয়েল, আমাদের 2 নম্বর টপিক থেকে যেটা শুরু হবে, আমি একদম ওই যে বললাম, আমাদের এই ট্রেনিং সেশনের গোল কিন্তু আপনাকে দিয়ে একদম বড় মানের সায়েন্টিস্ট হয়ে যাবেন এই 5টা ক্লাস করে 6টা ক্লাস করে, ব্যাপারটা এরকম না। বাট ক্লাস শেষে আপনার জন্য এরকম একটা সেশন শেষে আপনার জন্য এরকম একটা ফিলিং নিয়ে যেন আপনি বাসায় যেতে পারেন যে আমি যদি একটা পেপার পাবলিশ করতে না পারি নেক্সট 1 বছরে, সেটা আমার দোষ। মানে এটা অবশ্যই পাবলিশ করা সম্ভব। এই ট্রেনিং এর গোল হলো এটা, যে হ্যাঁ, এভাবে এভাবে কাজ করলে একটা পেপার অন্তত পাবলিশ করা সম্ভব। এবং আপনি নিজে বলবেন যে আমার একটা পেপার না থাকে কি করে, বা একটা মানুষের একটা পেপার না থাকে কি করে, এটা তো জানলে করা যেত, ঠিক আছে? এটা হলো আমাদের গোল। এখন এটার উপর বেস করে আমরা কয়েকটা জিনিস শিখাবো, যে টাইপ অফ দ্য রিসার্চ কোশ্চেন, কি কি রিসার্চ কোশ্চেন হতে পারে, এবং সেই কোশ্চেনের উপর বেস করে কিভাবে আমরা মেথোডোলজিতে যেতে পারি, ঠিক আছে? হাউ টু হাউ টু জেনারেট অ্যান আইডিয়া, যে আমি কোন ধরনের রিসার্চ করতে পারি। এটাকে আমরা ব্রিজ করবো আপনার স্কোপের সাথে। ফর এক্সাম্পল, আমাকে একজন বললো যে হেই, আমি এখন বিএসএম এর মধ্যে ট্রেনিং আছি, তাহলে তার স্কোপ, আরেকজন হ্যাঁ আমি বাসায় বসে ইউএসএমএল প্রিপারেশন নিচ্ছি, তার স্কোপটা সেম না। কোশ্চেন হলো দুইজনে কি পাবলিকেশন করতে পারবে কিনা, আমার অ্যান্সার ইয়েস, দুইজনই পাবলিকেশন করতে পারবে। আমার নিজের কয়েকটা ম্যানুস্ক্রিপ্ট অ্যাকসেপ্টেড হয়েছে, সেখানে অনেক আছে এরকম হেটারোজেনিয়াস, ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষও আছে, বাসায় বসে পড়াশোনা করতেছে তারাও আছে, তাহলে তারা কিভাবে পাবলিশ করলো, ঠিক আছে? অলরাইট। সো এখানে আমি যেটা মিন করব যে আপনার স্কোপটা কি, আপনি কোন ইনস্টিটিউটে আছেন, আপনি কোন অবস্থানে আছেন, সেখান থেকে আপনার স্কোপটা কি, স্কোপ নিয়ে আমি খুব ফোকাস করব, ঠিক আছে? এবং যখন আপনি বুঝবেন যে এই ধরনের রিসার্চ, এই রিসার্চ এগুলো এগুলো লাগে, এটা লাগে, এটা লাগে না, ঠিক আছে, এটা আমি ভয় পাইছি বাট অ্যাকচুয়ালি এটা লাগে না, তখন আপনি বুঝে ফেলবেন যে আপনার স্কোপটা কি, ঠিক আছে? আপনার স্কোপের উপর বেস করে আপনি বলবেন যে আপনার আইডিয়া গুলো কিরকম হতে পারে। এখন আমি একটা আইডিয়া জেনারেট করলাম, মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আইডিয়া জেনারেট করার পরে যেটা হয় যে অলরেডি মানুষ এই পেপার পাবলিশ করে ফেলছে, ঠিক আছে? সো এটার পরে আইডিয়া জেনারেশনের পরে নেক্সট স্টেজ হলো আইডিয়াটার ভ্যালিডিটি চেক করা, যে এই আইডিয়াটা কি পাবলিশ করা যাবে কিনা।
তা যদি দেখেন যে হ্যাঁ এই আইডিয়াটা পাবলিশ করা যাবে তাহলে আমরা সামনে আগাবো, আর যদি দেখি যে না আপনার এই আইডিয়াটা পাবলিশ করা যাবে না তাহলে আমরা সামনে আগাবো না, ঠিক না? এবং এখানে আপনাকে সিগনিফিকেন্ট সময় বের করতে হবে, কারণ একজন মানুষ যখন গ্রো হয়, রিসার্চ এরিয়াতে যখন গ্রো হয়, তখন সে প্রথম প্রথম অনেক আইডিয়া জেনারেট করে যেগুলো থেকে আলটিমেটলি পাবলিকেশনে পৌঁছানো যায় না। এটা একটু ফ্রাস্ট্রেটিং, বাট এটা একটা এট দ্য সেম টাইম এটা একটা লার্নিং কার্ভ। এখানে একটা হোপ, আমি এখানে এই ব্যাপারটা অন্যভাবে দেখি। যখন দেখবেন আপনি একটা আইডিয়া জেনারেট করছেন কিন্তু সেই আইডিয়ার উপর বেস করে অলরেডি একটা পেপার আছে, দ্যাট মিনস আপনার আইডিয়াটা ভালো। দ্যাট মিনস এখানে সমস্যা একটাই, কি সমস্যা? আপনি আইডিয়া জেনারেট করছেন কিন্তু অলরেডি পাবলিশড, তার মানে আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন, কিন্তু সমস্যা হলো একটু দেরি হয়ে গেছে। অনেক সময় এরকম হয় না যে বাংলাদেশের একজন ব্যাটসম্যান খুব যেভাবে ব্যাট চালাইছে, এটা 6 হয়ে যেত, কিন্তু ব্যাটটা চালানো হয়েছে বলটা চলে যাওয়ার পরে। কিন্তু ব্যাট চালানো হয়েছে এটা নিয়ে কিন্তু কমেন্ট নাই। তা ব্যাপারটা আচ্ছা, এটা একটু অপমানজনক উদাহরণ হয়েছে। এটা থেকে আমি একটা কনসেপ্টই বলবো যে আপনার আইডিয়াটা সুন্দর ছিল, সমস্যা একটাই হয়েছে যে আপনার আইডিয়াটি নিয়ে হয়তো বা 2018 সালে একজন কাজ করে ফেলছে, আপনি আইডিয়াটা আজকে জেনারেট করলেন, এই জন্য এটা করা যাচ্ছে না। অনেক সময় সেই আইডিয়াটাকে চেঞ্জ করা যায়, যাচ্ছে আইডিয়াটাকে একটু এভাবে মডিফাই করলে কিন্তু নতুন আইডিয়া হয়ে যাচ্ছে। সো এই যে ফাইন টিউনিং, হাউ টু লুক ফর দ্য আইডিয়া, এটার ভ্যালিডিটি কিভাবে চেক করা যায়। সো এটার জন্য আগে আমাকে বুঝতে হবে কি কি পাবলিকেশন, আমার স্কোপ কি, আমি কোন আইডিয়া নিয়ে আগাতে পারবো, কোন আইডিয়া নিয়ে আগাতে পারবো না। দেন আপনি ফিল্টার করে ফেলবেন যে আমি এই এরিয়াতে আইডিয়া জেনারেট করবো, ওই এরিয়াতে করবো না। ফর এক্সাম্পল, আপনি বাসায় বসে যদি থাকেন, আপনি কোনো জব করতেছেন না কিন্তু আপনার পাবলিকেশন করতে চান। সো আমি একটা উদাহরণের জন্য বলতেছি, তাহলে আপনার জন্য এখন কি কি করা সম্ভব না? নাম্বার ওয়ান, আপনার জন্য এখন কেস সিরিজ করা সম্ভব না, ঠিক আছে? আনলেস কোনো ফিজিশিয়ান আপনাকে কেস সিরিজের অনেক ডেটা দিয়ে দেয়, আদারওয়াইজ এটা সম্ভব না। আপনার পক্ষে এখন ক্লিনিক্যাল ট্রায়ালের মানে নিজে একটা ক্লিনিক্যাল ট্রায়াল জেনারেট করা সম্ভব না। আপনার জন্য একটা সার্ভে টাইপের রিসার্চ, হচ্ছে পাবলিক হেলথ টাইপের রিসার্চ, ওয়েল সম্ভব, বাট অনেক রিসোর্স, অনেক মানুষ দরকার, ঠিক না? ওই কোশ্চেন গুলো ডিস্ট্রিবিউট করা, ডাটা কালেকশনের জন্য মানুষ বেশি দরকার। আমি যদি বলি শুধু আপনি একা বাসায় বসে একটা পেপার পাবলিশ করতে পারবেন কিনা, তাহলে সেটা কোন ধরনের পেপার, ঠিক আছে? সো ইয়েস, এটাও পসিবল। তাহলে তখন কি আপনার কোশ্চেন গুলো অন্যরকম হয়ে যাবে। ধরেন একজন মানুষ ইউএস এর কোন একটা হসপিটালে, বিগ ইউনিভার্সিটি হসপিটালে আছে, ঠিক আছে? সো তার স্কোপটা একটু বেশি, সে চাইলে একটা কেস সিরিজ সাবমিট করতে পারবে। তো তখন বুঝতে হবে যে আমার এই কনসেপ্টের উপরে কি কেস সিরিজ করা যাবে নাকি না, এটা কেস সিরিজটা বেশি হয়ে যায়, ঠিক আছে? সো ডিপেন্ডস। তা এই জিনিসগুলো আমাকে ফাইন টিউনিং করা শিখতে হবে আমাদেরকে, যে কি কি আইডিয়া আছে, কি কি পাবলিকেশন আছে, আমার কি কি স্কোপ আছে, ব্যালেন্স শিখতে হবে, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে, বললাম যে আমরা যখন কোন একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করি, তার একটা স্টেজে আমাদেরকে ডেটাবেস সার্চ করতে হয়। ডেটাবেস যেমন পাবমেড, এটা একটা ডেটাবেস, সো এটা আমাকে সার্চ করতে হবে, তাই না? তা হ্যাঁ, কোশ্চেনটা খুব সুন্দর, কিন্তু আজকে আমি এগুলো সব বলবো না ভাইয়া, আজকে আমি ওভারভিউ দিচ্ছি। আপনার কোশ্চেনটা খুবই সুন্দর, হোয়াট ইজ কেস সিরিজ। অলরাইট, সো ডেটাবেস সার্চ অর্থাৎ ডেটাবেস মানে কি? ডেটাবেস মানে হলো আমাদের সবগুলো পাবলিকেশন কোথায় আছে, ঠিক আছে? এটাই হলো ডেটাবেস। সেখানে আমরা সার্চ করে দেখি যে আমি যে আইডিয়াটা জেনারেট করলাম সেটা কি অলরেডি পাবলিশড কিনা। এটা একটা ইউজ ডেটাবেস সার্চের। ডেটাবেস সার্চের আর কি কি ইউজ আছে? যে ধরেন আমি একটা রিভিউ আর্টিকেল লিখতে চাই, তাহলে আমাকে অনেকগুলো আর্টিকেল একসাথে করে রিভিউ করতে হবে। তাহলে আমাকে জানতে হবে যে কিভাবে রিলেভেন্ট পেপারগুলো ডেটাবেস থেকে সার্চ করতে হয়, একসাথে নিয়ে আসতে হয়। সো ডেটাবেস সার্চ আমরা করতে পারি না। হ্যাঁ, সার্চ তো আমরা করতে পারি, বাট ইফেক্টিভ কিছু স্ট্র্যাটেজি আছে কিভাবে সার্চ করে, কিভাবে ফিল্টার বসায়, কিভাবে পেপারগুলোকে একসাথে ডাউনলোড করে, ঠিক আছে? এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। ডেটাবেস সার্চ আমাদের দরকার। সব ধরনের রিসার্চে আপনাকে ডেটাবেস সার্চ করা জানতে হবে, রিগার্ডলেস অফ দ্য কনসেপ্ট, রিগার্ডলেস অফ দ্য টাইপ অফ রিসার্চ এন্ড পাবলিকেশন। ওই ফিজিবিলিটি চেকিংটা আর কি, ওই যে আপনি একটা আইডিয়া তো পাইলেন, তারপরে হলো ফিজিবিলিটি টেস্ট অর্থাৎ ভ্যালিডিটি টেস্ট, এটা কি ভ্যালিড কিনা এবং এটাকে ফাইন টিউনিং করা যায় কি করে, আমি উদাহরণ সহ বলবো। তারপরে কথা হলো প্রজেক্ট ডিজাইন এন্ড প্রোটোকল। প্রজেক্ট ডিজাইন এন্ড প্রোটোকল অর্থাৎ আপনার কাছে একটা আইডিয়া ছিল, আইডিয়ার পরে আপনার কাছে মনে হচ্ছে যে ওয়েল, আমার এইটা হলো আইডিয়া এবং এটা হলো আমার রিসোর্স। সো আমার পক্ষে এটা ক্লিনিক্যাল ট্রায়াল সম্ভব না, কেস সিরিজ সম্ভব না, সিস্টেমেটিক রিভিউ হয়তোবা সম্ভব, হয়তোবা সম্ভব না, সাথে যেটা অবশ্যই সম্ভব, যেটা ন্যারেটিভ রিভিউ আর্টিকেল সম্ভব। অথবা আপনি দেখবেন যে হ্যাঁ, এটাতে ন্যারেটিভ রিভিউ আর্টিকেল হলে ভালো হয় না, আমি একটু হার্ড ওয়ার্ক করলে সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল করা যাবে। আর একটু ফাইন টিউনিং করে দেখা গেল যে এটা মেটা অ্যানালিসিস হয়তো বা করা যাবে, ঠিক আছে?
আগে জানতে হবে আমাকে এগুলো কি। তখন আমি ডিসাইড করবো যে হোয়াট ইজ দ্য প্রজেক্ট ডিজাইন। আমি যদি এটা এই কনসেপ্টের উপরে, আমি যদি এই আইডিয়ার উপর যদি আমি ন্যারেটিভ রিভিউ আর্টিকেল লিখি, তাহলে আমি কি কি স্টেপ ফলো করব, আমি কাজটা কিভাবে করব, একদম এ টু জেড যদি আমাদের কাছে একটা প্রোটোকলটা না থাকে, আমি এখন কি করব। সো ফার্স্টে আমি কি করব, আমি একটা আইডিয়া জেনারেট করবো। আইডিয়া কোত্থেকে আসবে? আকাশ থেকে পড়বে? আকাশ থেকে পড়বে না। তাহলে কিভাবে ধাপে ধাপে সার্চ করা যায়, কিভাবে একটু অর্গানাইজড হয়ে সার্চ করা যায়, কিভাবে প্রতিদিন একটু একটু সময়ে সার্চ করা যায়, কিভাবে ফোকাস থাকা যায়, সার্চ করার পর একটা আইডিয়া পাওয়ার পরে কিভাবে এটা ভ্যালিডিটি চেক করা যায়, কিভাবে বোঝা যায়, ডিসাইড করা যায় যে কোনটা হবে আমার মেথডোলজি, কোনটা হবে আমার পেপার। দেন আমি ধরে নিলাম যেটা হয় সিস্টেমেটিক রিভিউ নাহলে ন্যারেটিভ রিভিউ। এটার কথা বারবার বলার কারণ হলো, সিস্টেমেটিক রিভিউ ন্যারেটিভ রিভিউ বাসায় বসে করে ফেলার কোনো ইনস্টিটিউশনাল হেল্প লাগবে না, কারো হেল্প লাগবে না, ঠিক আছে? তো কারো হেল্প লাগবে না, এটা কথাটা পরে আসতেছি টিম ওয়ার্ক নিয়ে, ঠিক আছে? কারো হেল্প লাগবে না বলতে মানে আপনি নিজেকে হেল্পলেস ভাববেন না, আপনি আপনারা এটা করে ফেলতে পারবেন, সেটা মেন করতেছি। এখন আপনাকে তখন জানতে হবে যে এখন আমি কি করব। আমার কাছে আইডিয়া আছে, এটা ফ্যান্টাস্টিক আইডিয়া, এখন আমি কি করব, কিভাবে কাজটা শুরু করব, তারপরে ধাপ কি হবে, তারপরে ধাপ কি হবে, তারপরে ধাপ কি হবে। সো যদি ন্যারেটিভ রিভিউ আর্টিকেল হয়, সেটার জন্য আমি বলবো সেটা আজকে এখানে দেখাবো, ঠিক আছে? আমি যেটা দেখাবো সেটা হলো, আজকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল যদি আপনারা করতে চান, সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল করলে তখন দেখা যাবে, অথবা আপনার কোনো আইডিয়া আছে, ঠিক আছে? সো আপনারা আশা করি আমার একটা ইয়া দেখতে পাচ্ছেন, রাইট? ওকে, এক মিনিট। আচ্ছা, আমাদের রিসেন্টলি এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। তো রিসেন্টলি যে পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে সেই পেপারটা নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমি গুগল স্প্রেডশিটে কিভাবে একটা প্রফেশনাল লুক আনা যায়, কারণ প্রফেশনাল লুক যদি না আসে তাহলে তো আপনার এটা কাজ করতে ভালো লাগবে না। সো এই ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? যারা যারা কোর্স করবে তাদের সবাইকে এই ম্যাটেরিয়ালটা দেওয়া হবে, যে কারা কারা এখানে অথর। সো ফার্স্ট পেজে আমি যেটা বুঝবো যে আমাদের এই টপিকটা কি, তারপরে যেটা আমি বুঝবো যে মেথডোলজি, এই স্টাডি পপুলেশনকে, আমাদের স্টাডি গ্রুপ কারা কারা, আমরা কি কম্পেয়ার করতেছি, আমরা কি আউটকাম দেখতেছি। এখন এটা দেখে আমি বুঝে ফেলতেছি যে এটা হলো একটা সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউ কি কি ধাপে হবে সেই ধাপগুলো আমার এখানে দেওয়া আছে। ফার্স্ট ধাপ, পরের ধাপ, পরের ধাপ, পরের ধাপ, পরের ধাপ। অর্থাৎ অনেকগুলো কাজকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি, যদিও এগুলোকে প্রজেক্ট অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী মডিফাই করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই প্রতিটা ধাপে যখন আপনি আসেন তখন আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? যে আপনার এই কাজ বাকি, এটা করা হয়েছে, এটা করা হয়নি, এটা করা হয়েছে, এটা করা হয়নি। রিসার্চ করতে হলে, পাবলিকেশন করতে হলে অবশ্যই আপনাকে টিম অ্যাপ্রোচে যেতে হবে। আপনি অবশ্যই জানবেন কোন কাজটা কিভাবে করে, অবশ্যই আপনার প্রতিটা কাজের প্রতিটা ধাপ সম্পর্কে ধারণা থাকতে হবে, কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনি যদি একাই সবকিছু করতে চান তাহলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না, টিম ওয়ার্ক হতে হবে। তো যখন আমাদের এই এখানে যারা কি বলবো, আমাদের এখানে যারা ট্রেনিং করবেন, যারা অলরেডি এনরোল্ড হয়েছেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি 60 পিপলের উপরে চলে আসছে, ঠিক আছে? সো এখানে আমরা ট্রাই করবো যেটা তাদের মধ্যে একটা গ্রুপ মেনটেন করার, অর্থাৎ আপনি আপনার এখান থেকে ইন্টারেস্টেড পিপল গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এরপর আমরা যেটা করব, অর্থাৎ এই এই ম্যাটেরিয়ালটা আমরা প্রোভাইড করব, যেখানে আপনি পেয়ে যাবেন যে আপনার ধাপগুলো কি কি, অর্থাৎ কি কি প্রোটোকল আছে যেটার উপরে বেস করে সিস্টেমেটিক রিভিউ লেখা যায়। আর ন্যারেটিভ রিভিউ আর্টিকেলটা দেওয়া হবে, আমি উদাহরণের জন্য এটা বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন আমাদের কারিকুলামের মধ্যে আমরা আর কি কি দেখবো সেটা দেখিয়ে ফেলি। ডেটা ম্যানেজমেন্ট, যদি আপনার রিসার্চে ডেটা থাকে সেই ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, কিভাবে ডেটা প্রেজেন্ট করবেন। একটা পেপারে আমরা ডেটা প্রেজেন্ট করি, ঠিক না? একটা পেপারে আমরা ডেটা ফিগারের মাধ্যমে প্রেজেন্ট করি, তো কিভাবে সেটা প্রেজেন্ট করব। পরেরটা কি, সেটা হলো ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন। তো ঠিক আছে, আপনার সব আইডিয়া ছিল, সবকিছু ফাইন, এখন আপনি এটাকে ম্যানুস্ক্রিপ্ট রেডি করে এটা আপনাকে সাবমিশন পর্যন্ত যেতে হবে, তাই না? এখন আপনি ম্যানুস্ক্রিপ্ট কিভাবে রেডি করবেন সেটা তো জানতে হবে, একটা ম্যানুস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। তো ম্যানুস্ক্রিপ্টের মধ্যে এখানে অনেকগুলো কম্পোনেন্ট, একটা স্ট্রাকচার কি হবে, একটা হেডিং, সাব হেডিং, কম্পোনেন্ট কি কি আছে, অথরের নাম কিভাবে লিখে, কোন কোন কথা অবশ্যই লিখতে হয়, এই রিসার্চ মানে লেখার সময় কি কি মাথায় রাখতে হবে, ফরম্যাট করে কিভাবে করতে হয়।
সো ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন নিয়ে যা যা আছে সেটা বলবো, যেন আপনি ম্যানুস্ক্রিপ্টটা কোথাও সেন্ড করলে সে বুঝে যে না এটা রিসার্চ আর্টিকেল সেন্ড করছে, এটা ইমেল লেখা পাঠায়নি, ঠিক আছে, এটা যেন সে বুঝতে পারে। সো ফার্স্টে আমরা যেটা ডেসক্রাইব করবো সেটা হলো টেমপ্লেটটা কি, আর হলো ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য আপনাকে কিছু টুল ইউজ করতে হবে, যে আপনার জন্য গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, আপনার জন্য প্লাগারিদম না হয়, এই ধরনের কিছু টুল আমরা ইউজ করতে পারি কিনা সেই টুলটা, আর বেসিক কোনো ফান্ডামেন্টাল আছে কিনা, স্ট্র্যাটেজি আছে কিনা রাইটিং এর ব্যাপারে, যে আমি কিভাবে লিখতে পারি, কারণ লেখাটা আমাদের সবার জন্য একটা উইকনেস। তারপরের কথা চলে আসি যে জার্নাল সিলেকশন, অর্থাৎ কাজ করার পরে পাবলিকেশন করাটা। এই জার্নাল সিলেকশন হলো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে কি বলবো, আইডিয়ার পরের ইম্পর্টেন্ট ধাপ হলো জার্নাল সিলেকশন। দেখেন, আমি যে কথাটা বারবার বলতে যাচ্ছি যে আমাদের এই ট্রেনিং এর গোল এটা না যে আপনাকে একদম সায়েন্টিস্ট বানায় ফেলা দেওয়া, ঠিক আছে, রাইট? কত হাই কোয়ালিটি রিসার্চ করবেন আমি সে ব্যাপারে আইডিয়া দিতে পারবো, বাট 5 দিনের ট্রেনিং এ সেইটা খুব হাই কোয়ালিটি রিসার্চের হওয়া সম্ভব না। কিন্তু হ্যাঁ, ইট ক্যান বি ইনিশিয়েশন। আপনি এটা পরে নিজে নিজে কাজ করতে 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 অনেক অ্যাডভান্স হবে। কিন্তু আমি যেটা চাই যে আমরা যেন এই অবস্থায় না থাকি যে আমাদের একটা পাবলিকেশন নেই, যেখানে বহির্বিশ্বের অদার স্টুডেন্টরা কাউন্ট করে যে কার কয়টা পাবলিকেশন, সেখানে আমরা জানি না কিভাবে পাবলিশ করতে হয়, ঠিক আছে। সো জার্নালের অনেক ধরন আছে, কিছু জার্নাল খুব হাই ইম্প্যাক্ট, সো এখানে আপনি আপনার খুব হাই ইম্প্যাক্ট কাজ সেন্ড না করলে ওরা রিজেক্ট করে দিবে। আবার কিছু আছে লো ইম্প্যাক্ট, তার মানে আপনার কাজ লো ইম্প্যাক্ট হলেও তারা এটা অ্যাকসেপ্ট করবে। সো ইট ডিপেন্ডস, ঠিক আছে। যখন আপনি এটা বুঝে ফেলবেন যে স্ট্র্যাটিফিকেশনটা, যে এই কাজ এখানে সাবমিট করলে পাবলিশ হতে পারে, এখানে নাও হতে পারে, এবং কোয়ালিটির এরকম বড় রেঞ্জ আছে, যে ঠিক আছে আমি বিরিয়ানি ম্যানেজ করতে পারলাম না কিন্তু সিঙ্গারা ম্যানেজ করি, সমস্যা কোথায়, ঠিক না? কিন্তু কম্পেয়ারটা যদি আমি জিরোর সাথে করি, অনেক রকম কিছু আছে বা কিছু জার্নাল আছে ধরেন অনেক হাই ইন্ডেক্স জার্নাল, এবং কিছু জার্নাল আছে ধরেন পাবমেড ইন্ডেক্স না কিন্তু গুগল স্কলার ইন্ডেক্সড। তাহলে এইগুলো বলতে কি মিন করে, এবং তাদের অ্যাকসেপ্টেন্স রেট একটু বেশি হবে, এবং সেই অনুপাতে যদি আপনার আপনার কাজ এবং তাদের এক্সপেকটেশন মিলে গেলে তাহলে সেটা পাবলিশড হবে। এখন সেটা তো শূন্যের চেয়ে ভালো, তাই না, যে আপনার কোনো পেপার নেই। সবচেয়ে ভালো কি, সবচেয়ে ভালো আপনার অনেকগুলো পেপার আছে, হাই ইম্প্যাক্ট কাজ আছে এবং হাই ইম্প্যাক্ট জার্নালে পাবলিশড আছে, এটা হলো টপ। তারপরে কি, জিরো, আপনার কিছুই নেই। জিরো হচ্ছে একটু বেটার কি, আপনি জানেন হাউ টু ডু থিংস বাট পাবলিকেশন নেই। তাহলে আপনি যদি অন্তত জানেন যে পাবলিকেশন কত রকম, কিভাবে হয়, কিভাবে কাজটা হয়, একটু যদি আইডিয়া থাকে, একটু যদি ধারণা থাকে, তাহলে লাইফের এট সাম পয়েন্ট আপনি যদি সেরকম অপরচুনিটি পান, কেউ যদি আপনাকে কোনো কাজ দেয়, ইউ ক্যান অ্যাটলিস্ট টেক পার্ট অফ ইট, রাইট? প্রথমে একটা কাজ আপনি ধরবেন, সব করে ফেলবেন, ব্যাপারটা তো এরকম হবে না। সো কেউ কাজ দিল অন্তত সেটা আপনি পার্টিসিপেট করতে পারবেন, কারণ আপনি জানেন জিনিসটা কি। অথবা যখন আপনি কোনো ট্রেনিং এ থাকবেন, আপনি আপনার প্রফেসরকে বলতে পারবেন, হেই আমি এটা নিয়ে এটা করতে পারি, আমি এই কনসেপ্টের উপরে এটা করতে পারি, তখন আপনি এটা বলতে পারবেন। কিন্তু কোনো আইডিয়া যদি না থাকে আপনি কিছু বলতে পারবেন। আর যদি আপনি আরেকটু হার্ডওয়ার্ক করেন, তাহলে যেটা হবে, আপনি এখন থেকে আইডিয়া জেনারেট করা শুরু করবেন, এবং আপনার কাছে মনে হবে যে ওকে, এটা নিয়ে তো আমি একটা সিস্টেমেটিক রিভিউ করে ফেলতে পারি। সো সিস্টেমেটিক রিভিউতে এটা এটা থাকলে হয়ে যাচ্ছে, এটা এটা প্রোটোকল, এভাবে ডাটা ম্যানেজ করে, এভাবে লিটারেচার সার্চ দেয়, এই এই স্টেপ আছে, প্রতিটি স্টেপে আবার টু ডু লিস্ট আছে, এই জাস্ট চেক, এটা ডান এটা ডান এটা ডান, ওর ম্যানুস্ক্রিপ্ট এভাবে বানায়, এভাবে এভাবে বানায়, বানান, আরেকজনকে দেখান, সাবমিট করেন। এখন সাবমিট কোথায় করবেন, ধরে নিলাম, ফর এক্সাম্পল ধরে নিলাম এরকম একটা জার্নালে সাবমিট করলেন যেটা পাবমেড ইন্ডেক্স না, বাট ইন্টারন্যাশনাল জার্নাল, যেটা ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যায়, যেটা গুগল স্কলারে পাওয়া যায়, ঠিক আছে, দ্যাট মিনস সামথিং, তাই না? দ্যাট মিনস সামথিং। কিন্তু আপনার পাবলিকেশন একদমই জিরো, এটা একটু কেমন যেন। সো এটাই আর কি আমাদের এই ট্রেনিং সেশনের গোল। ট্রেনিং সেশনে আজকে যারা জয়েন করলো তাদের জন্য কি থাকতেছে, তাদের জন্য একটা হোপ থাকতেছে। হোপ হলো রিসার্চ একা একা শিখা যায়, একা একা করা যায়, একা একা প্রোঅ্যাক্টিভলি এই স্টেপ মানে স্টেপ নেওয়া যায়। যেটা করতে হবে, মেক এ টিম, মেক এ টিম অফ ইন্টারেস্টেড পিপল, হাইলি ইন্টারেস্টেড পিপল। আমি যখন বলি যে রিসার্চ একা একা করা যায়, দ্যাট মিনস রিসার্চ ইনস্টিটিউশনাল হেল্প ইনফ্লুয়েন্স ছাড়াই করা যায়। কিন্তু এটা কখনো আমি এটা মিন করে নাই যে আপনি একা একা পাবলিশ করে ফেলবেন, কারণ আপনার এটা কাজটা স্লো হয়ে যাবে।
কারণ কোনো পেপারে দেখছেন নাকি, মানে হ্যাঁ আছে, একজনের নাম দিয়ে কি দরকার পেপার করা, আলাদা কোনো বেনিফিট আছে? আলাদা কোনো বেনিফিট তো নাই। মেক এ গ্রুপ অফ পিপল, 5-6 জনের একটা গ্রুপ বানান, 7-8 জনের একটা গ্রুপ বানান, সবাইকে বলেন আমরা আইডিয়া জেনারেট করা শুরু করি। আইডিয়া জেনারেট করেন, সবাই আইডিয়া নেন যে কিভাবে কাজগুলো করে। হ্যাঁ এইভাবে এটা এটা আমাদের টু ডু লিস্ট থাকা লাগবে, টেমপ্লেট থাকা লাগবে, যেভাবে পাবলিকেশন আমরা এটা বসাই দিব, এটা 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 হয়ে গেলে আমি পাবলিকেশনটা করতে পারবো। তারপরে জার্নাল সিলেক্ট করা বুঝে যান যে কিভাবে জার্নাল সিলেক্ট করতে হয়, যে কোন জার্নালে আমার এই পেপারটা সেন্ড করলে এটা অ্যাকসেপ্ট হবে, সেটা শিখে যান। দেখবেন থিংস উইল বি সো সিম্পল এন্ড ডুয়েবল। ঠিক আছে, এটাই আর কি আমাদের গোল। যেটা বললাম যে রিসার্চের ব্যাপারটা তো হলো টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট, সেলফ মোটিভেশনটা ইম্পর্টেন্ট। সবকিছু গুগলে আছে, সবকিছু ইউটিউবে আছে, সবকিছু, সব আপনি কোন একটা কিছু করতে চান সবকিছু গুগলে আছে, ইউটিউবে আছে, এনিথিং। আপনি যদি আপনারা যদি সেলফ মোটিভেটেড হন, এনাফ সেলফ মোটিভেশন থাকে, টিম বিল্ড আপ করতে পারেন, আমার অনলাইন কোচিং করার কোনো দরকার নেই, অনলাইন ট্রেনিং করার কোনো দরকার নেই, কারণ আমরা অনলাইনে সেটাই শিখাবো যেটা অলরেডি ইউটিউবে আছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাছে কোন একটা কাজ সহজভাবে করতে চাইলে ইউটিউবে সহজভাবে সার্চ দিবেন, হাউ টু ডু ইজিলি, হাউ টু ডু বাইসেলফ, সামথিং লাইক দ্যাট, ইউ উইল গেট দ্য প্রোটোকল। ঠিক আছে, আর যদিও আমি আপনাদেরকে একটা প্রোটোকল দিব, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করে এটা দিব, পরও দেখবেন আপনারা নিজের একটা ওয়ে খুঁজে বের করবেন যে হ্যাঁ এটা এইভাবে না করে এইভাবে করা যায়। ঠিক আছে, সো এই জন্য ব্যাপারগুলো ডিসকাস করা আর কি, এটাই আমাদের গোল। সো আমার পক্ষ থেকে অ্যাকচুয়ালি এর বেশি কিছু বলার নাই, আমি সবাইকে একটা কথাই বলতে চাই, ট্রেনিং করেন না করেন, লিসেন, ট্রেনিং করলে আপনার পাবলিকেশন হবে এটা গ্যারান্টেড না। আপনি আমার কাছে এই কোর্সে ভর্তি হয়েছেন মানে আপনার পাবলিকেশন হবে, দিস ইজ নট গ্যারান্টেড, এই গ্যারান্টি দিচ্ছি না। কেউ রিফান্ড নিয়ে চলে যেতে পারে, চলে যেতে চাইলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, বাট হ্যাভ এন আইডিয়া কিভাবে হয় কাজটা, কিভাবে হয়। একদম আমাদের এই ব্যাপারে যদি নলেজটা জিরো থাকে, কিভাবে সামনে আগাবো, কিভাবে আমি এই ব্যাপারটাতে কোনোদিন ডেভেলপ করবো বলেন। একেবারে জিরো যেন না থাকে আমাদের নলেজ, এটাই হলো আমাদের এখানকার কনসেপ্ট। ঠিক আছে, সো আবারও বলতেছি, এই যে এই যে ধাপগুলো দেওয়া হলো, এই ধাপগুলো আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি যদি এই জিনিসগুলো নিজে নিজে সার্চ করেন যে আমার এখানে এখানে আমি জানি না, এটা এটা আমাকে জানা দরকার, সেটা আপনি নিজে নিজে সার্চ করে সবাই চাইলে টেক্সটটা কপি করে নিয়ে যেতে পারেন, অথবা আমরা যে ভিডিও শেয়ার করছি সেই ভিডিওর মধ্যে এই টপিকগুলো আছে। এবং আপনি যদি নিজে নিজে সার্চ করেন যে ন্যারেটিভ রিভিউ, আমি যে টার্মগুলো ইউজ করছি সেগুলো যদি নিজে নিজে স্টাডি করেন, আপনি নিজে নিজে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আর তেমন কিছু বলার নেই, একটা হোপ দিতেছি যে এটা ডুয়েবল ভাইয়া, এটা ডুয়েবল, পাবলিক মানে ব্যাপারটা খুব কিছু না। ঠিক আছে, বাট আপনি যদি আজকে শিখেন দেখবেন আপনি সবসময় এরকম থাকবেন না, একসময় আপনি প্রফেসর হবেন, একসময় আপনি অনেক বড় হবেন। কিন্তু এই জায়গাটা যদি আপনার নলেজটা জিরো থাকে, এই জায়গায় যদি আপনার স্কিলটা জিরো থাকে, কোনোদিন চেষ্টাও করেন নাই, তখন দেখা যাবে আপনার সাথে অনেক অনেক রিসোর্স থাকবে কিন্তু আপনি সেটা ইউজ করে পাবলিকেশন বের করতে পারবেন না। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট আপনি যদি একটু শিখেন, প্রসেসটা শিখেন, কি কি ধরনের পাবলিকেশন হতে পারে, কিভাবে লেখা যেতে পারে, কিভাবে ম্যানুস্ক্রিপ্ট রেডি হয়, আইডিয়া গুলো যদি থাকে তাহলে কিন্তু অনেক বেটার। এবং একটু ফুল প্যাকেজ জানা, আমরা হয় কি খন্ড খন্ড জানি, দেখা গেছে একজন বলতেছে যে ভাই আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে তোমার, ও ডেটা কালেক্ট করছে, ওই সার্ভে কোশ্চেন কালেক্ট করছে, হয়ে গেল রিসার্চ এক্সপিরিয়েন্স। ও পারবে একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করতে, ও জানে একটা ম্যানুস্ক্রিপ্টের ডিসক্লোজার কোথায় লিখতে হয়, ও জানে কয়টা কিওয়ার্ড দিতে হয়, ও জানে জার্নালে কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে জার্নাল সিলেকশন করতে হয়, ও তো জানে না, এটা তো আমি জানি। কিভাবে এটা ফরম্যাট করতে হয়, কিভাবে রেফারেন্স সেট করতে হয়, জানে? জানে না। তাহলে এই যে কথা একটা ফলস একটা বিলিফ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে জানে, সে রিসার্চ জানে, তার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স দিয়ে কোনোদিন প্রোডাক্টিভিটি হবে না। সো আমাদের গোল হলো এটাই। এবং কেউ যদি সেলফ লার্নার হতে চায়, সেটার জন্য যেটা করতে হবে, ইউটিউবের হেল্প নিতে হবে, খুব বেশি বেশি ইউটিউবে সবকিছু আছে। ঠিক আছে, এখন আমি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। কারো যদি ইন পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে, যেটা কিনা খুব ব্রড না, আমাকে খুব ব্রডলি অ্যান্সার দেওয়া লাগবে না, এরকম কোনো কোশ্চেন যদি কারো থাকে আমাকে বলতে পারেন। আমি এখন আপনাদেরকে পারমিট করে দিলাম যে আপনারা চাইলে এখন আনমিউট করতে পারবেন, এতক্ষণ এটা পারমিটেড ছিল না।
কারণ কোনো কোশ্চেন থাকলে সরাসরি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কারো ওরকম কোনো কোশ্চেন নাই, তাহলে আমি কয়েকটা র‍্যান্ডম কোশ্চেনের উত্তর দিতেছি। অর্থাৎ আমি এই ইন্টারাকশনের সময় যে কোশ্চেন গুলো পেয়েছি সেই কোশ্চেন গুলোর কিছু উত্তর দিতেছি। ওকে, অলরাইট। সো আচ্ছা, একটা কোশ্চেন ছিল যে ভাইয়া লেকচারের কি রেকর্ডিং দেওয়া হবে কিনা? হ্যাঁ, লেকচারের রেকর্ডিং দেওয়া হবে, অনন্ত সময়ের জন্য আপনি আপনার কাছে রেখে দিতে পারবেন। 2 নাম্বার কোশ্চেন ছিল কোন ম্যাটেরিয়াল দেওয়া হবে কিনা? হ্যাঁ, ম্যাটেরিয়াল দেওয়া হবে। লেকচার রেকর্ডিং যেটা সেটাই একটা ম্যাটেরিয়াল, এবং ওই যে বললাম আমরা এই টেমপ্লেট গুলো দিব, এটা এক ধরনের ম্যাটেরিয়াল। নাম্বার 3 হলো একটা কোশ্চেন করা হচ্ছে যে বাকি কোশ্চেন গুলো আননেসেসারি। ধরেন পেমেন্ট মেথড কি, ডিসকাউন্ট দিবেন কিনা, এগুলো তো আমি আপনাদের সামনে এখন মানে এড্রেস করা দরকার নেই। অনেক কিছু আননেসেসারি কোশ্চেন যেগুলো অলরেডি সামহাউ অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো যে ইয়েস, কেউ কিছু চ্যাটে কিছু লিখছেন? একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে এই ট্রেনিং করার পরে আমি কতদিন তাদেরকে হেল্প করতে পারবো? ঠিক আছে? এটা খুব সিগনিফিকেন্ট, খুব চমৎকার একটা কোশ্চেন। ঠিক আছে? খুব চমৎকার একটা কোশ্চেন যে আপনি ট্রেনিং এর পরে আমাদেরকে কতদিন গাইড করবেন, কতদিন হেল্প করবেন? খুবই ডিপ্লোম্যাটিক কোশ্চেন। সো এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কেন এই অনলাইন ট্রেনিংটা করার ডিসিশন নিলাম। আমার একটা আমার একটা রিসার্চ গ্রুপ আছে। সেই রিসার্চ গ্রুপে মানুষ সংখ্যা হলো আমাকে সহ 31 অর 32। তাদের মধ্যে শুধু ২ জন বা ৩ জনের পাবলিকেশন নেই, বাকি সবার পাবলিকেশন আছে। ঠিক আছে? এখনো পর্যন্ত। আমরা এই গ্রুপটা শুরু করেছি লাস্ট অক্টোবর থেকে। আর এই গ্রুপের বাইরেও আমি কয়েকজনকে হেল্প করেছি। তাদের মধ্যে হলো এই গ্রুপের বাইরে, কিন্তু গ্রুপে নাই, এরকম আছে আরো ৪ জন, ৬ জন, ৬ জনের মতো। তাদেরও পাবলিকেশন ওই ৬ জনের সবার এখনো হয় নাই, বাট হয়ে যাবে। খুব শীঘ্রই হয়ে যাবে। ঠিক আছে? তো যেটা হয়, আমি অনেক টেক্সট পাই, আমি অনেক রিকোয়েস্ট পাই যে ভাই আমি আপনার ওই গ্রুপে ঢুকতে চাই, আমি আপনার সাথে রিসার্চ করতে চাই। অনেক, অনেক পাই, অনেক। এখন কাদেরকে নেই না, এগুলো হয় ইউজুয়ালি র‍্যান্ডম সিলেকশন। জাস্ট মনে হয়েছে নিয়ে নিছি। তো এট সাম পয়েন্ট আমি ওভাবে নিতে যেটা হয়েছে, আমি ওভার অকুপাইড হয়ে যাচ্ছি এখন। ঠিক আছে? কারণ 36-40 পিপল, কারণ এর বাইরেও কিছু মানুষ আছে যাদেরকে আমি হেল্প করতেছি। তো 40 পিপল এর প্রতিটা মানুষের পাবলিকেশনে ইন্ডিভিজুয়ালি হেল্প করাটা একটু ওভারওয়েলমিং। ঠিক আছে? কারণ আমি যেটা বিলিভ করি যে আমি যখন আমার ওই গ্রুপটা ওপেন করেছি, তখন আমার গোল ছিল এটা যেন আমার সাথে কাজ করা ৬ মাস পরে সবার পাবলিকেশন থাকে। এবং আমি সে ব্যাপারে প্রিটি সাকসেসফুল। আমি মাঝে মধ্যে ফেসবুকে শেয়ার করি, তখন দেখবেন নামগুলো সব বাংলাদেশী। ঠিক আছে? এটাতে বুঝতে পারবেন। অনেক বাংলাদেশী নাম থাকে। এটা থেকে বুঝতে পারবেন যে সবারই পাবলিকেশন হচ্ছে। ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি। ওপেন চ্যালেঞ্জ। আজকে পার্টিসিপেশন কয়জন? 43 অলরেডি। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, মেইন ক্লাস আরো বেশি থাকবে। আ এক্সেপ্ট সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাইকে আমি রাখি আমার সবগুলো প্রোগ্রামে, কারণ সে আমার নেভিগেটর। সে আমাকে গাইড করে। এজন্য আমি তাকে রাখি। যে আমি কোন উল্টাপাল্টা করতেছি কিনা এটা সে সবসময় তাকে আমি বলি যে ভাই আপনি আমাকে দেখে রাখবেন। সালাউদ্দিন ভাই ছাড়া আমার ওই গ্রুপের একজনও দেখবেন এই ট্রেনিং করবে না। ঠিক আছে? সিওর চ্যালেঞ্জ। একজনও নাই। তার মানে এটা ইন্ডিকেট করে যে তারা ওখানে সাফিসিয়েন্ট সার্ভিস পাচ্ছে। কারণ রিসার্চ অ্যাকচুয়ালি ওই যে বললাম না, এটা হলো কাইন্ড অফ সাইকেল চালানোর মতন। আমি আপনাকে যতই গাইড করি না কেন, কিছুটা তো নিজের করতে হবে। ঠিক আছে? তা যখন আমি এরকম দেখলাম যে অ্যাকচুয়ালি এত মানুষ আসতে যাচ্ছে, তখন আমি একটু ব্যাড ফিল করতাম যে আমি কিসের বেসিসে কিছু মানুষ নিলাম, কিছু মানুষ নিলাম না। কিসের বেসিস? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। এটা যেটা হয়েছে, যারা আগে রিচ করছে তারা আগে ঢুকতে পারছে। যারা বেশি ইগারনেস শো করছে তারা ঢুকতে পারছে। দ্যাটস ইট। তো তখন চিন্তা করলাম যে হেল্পের মাত্রাটা একটু বাড়াই, লাইক আরো সামথিং ওপেন, যে কনসেপ্টটা শেয়ার করে দিই, ট্রেনিংটা শেয়ার করে দিই, যেন সবাই কাজ করতে পারে। ঠিক আছে? সেটার জন্য অ্যাকচুয়ালি এটা করা। এবং তখন দেখলাম যে এটাতে এটাও ওভারওয়েলমিং হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। ঠিক না? তাই এটার জন্য একটা ব্যারিয়ার সেট করা। ব্যারিয়ারের জন্য হলো পেমেন্ট, এবং অবশ্যই নিজের সময়ের মূল্যটা নেওয়া আরকি, সময়ের এক্সচেঞ্জটা নেওয়া।
এটার জন্য পেমেন্ট, দুইটা কারণে পেমেন্ট, ঠিক আছে। তা যেহেতু এটাতে আমার ব্যারিয়ারটাতে আমি হ্যাপি, স্টিল আমি হ্যাপি, যথেষ্ট ভালো ব্যারিয়ার হয়েছে। তাই এটা থেকে আমরা একটা জিনিস করা যেতে পারে, মানে আমি কমিটমেন্ট করব না, আমি বলবো না, প্রমিস করব না যে অবশ্যই আমি হেল্প করব সবাইকে পাবলিকেশনের ব্যাপারে, এটা করা সম্ভব না, দিস ইজ টু মাচ। তবে এই গ্রুপটা থাকবে, আমি যে কাজটা করবো এই গ্রুপটা থাকবে, এবং এই গ্রুপটাকে আমি এনরিচ করবো অন্যভাবে, যেন হেল্প শুধু আমি করব ব্যাপারটা যেন এরকম না। অনেক সময় দেখা যায় না যে আদার মানুষ, অর্থাৎ আমার ওই যে গ্রুপ 30 জনের গ্রুপ, সেখানে কয়েকজন খুবই এফিসিয়েন্ট হয়ে গেছে, যারা নিজে নিজে একটা আইডিয়া জেনারেট করে, আইডিয়া চেক করে পাবলিকেশন একদম শেষ ধাপ পর্যন্ত করতে পারে। অনেক সময় দেখা যাবে আপনি একটা আইডিয়া জেনারেট করছেন, যে আইডিয়াটা কার্ডিওলজি, বাট আমি কার্ডিওলজিতে ইন্টারেস্টেড না, কিন্তু আমার গ্রুপে সে ইন্টারেস্টেড, তখন আমি তার সাথে তাকে হুকড আপ করে দিব, ঠিক আছে। এবং আমার যে অনলাইন এখানে যে গ্রুপটা হয়েছে, এই গ্রুপটাকে আমি মেনটেন করবো, অর্থাৎ আপনার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে গ্রুপে কোশ্চেন করবেন, সামওয়ান উইল অ্যান্সার। এবং এটা অবশ্যই যেটা হবে, 7 জন, মানে এখন 7 জনের মতন আছে, 7 জনই রিসার্চে 7টা রিসার্চ আইডিয়া দিবে, এরকম হবে না, ইউজুয়ালি হবে না। সো যখন আইডিয়া গুলো আসবে তখন আদার মানুষ শিখবে, আইডিয়া গুলো যখন আসবে সামহাও আমি আমি নিজে ডিরেক্টলি হেল্প করব না, বাট সামহাও আমি প্রোভাইড করব যেন এটা সামনে দিয়ে আগানো যায়, আইডিয়া গুলো যদি ভালো হয় অ্যাটলিস্ট চেক করে দেবো যেটা ভালো আইডিয়া, এটা খারাপ আইডিয়া। কখনো কখনো কিছু আর্টিকেল খুঁজে পাওয়া যাবে না, কখনো কখনো সিস্টেমেটিক রিভিউর জন্য অনেক ম্যাসিভ লিটারেচার সার্চ লাগবে, সেই ম্যাসিভ সিস্টেম মানে অ্যাডভান্স লিটারেচার সার্চ বলতে একটা কথা আছে, সেটা আমি হেল্প করতে পারবো, সামহাও হেল্প করব, এটা আরেকটা হেল্প হবে। আর যদি আমার এরিয়াতে হয়, লাইক নিউরো অনকোলজি এই রিলেটেড কোনো রিসার্চ যদি হয়, অবশ্যই আমি সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবো। যদি সেখানে আমি দেখি যে হ্যাঁ এটা একটা ভালো কনসেপ্ট এবং এই ব্যাপারে আমারও নাম আসবে, দেন আমি কেন বলবো না, অবশ্যই আমি পার্টিসিপেট করবো, ঠিক আছে। বাট হ্যাভিং এ টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার একটা টিম থাকতে হবে, আপনাকে সব কাজ পারা দরকার নেই, ঠিক আছে। আপনার একটা টিমে একজন আইডিয়া জেনারেট করতে পারে, একজন লিখতে পারে, আপনি কিছু কাজ করতে পারেন, মেক এ টিম, ঠিক আছে, এবং সামওয়ান গাইড করে। তা যেটা হবে সেটা হলো, লাইক সামহাও আমি হেল্প করব, আমি গ্রুপটাকে কন্টিনিউয়াস মেনটেন করব, কিন্তু গ্যারান্টেড না যে আপনার এখানে ট্রেনিং করলে আপনার একটা পাবলিকেশন হবেই, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। বাট আপনার ইগারনেস এর উপর বেস করে আপনি কতটুকু আগাবেন সেটার উপরে বেস করে অ্যাকচুয়ালি হেল্প গুলো ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, আপনি ভালো একটা আইডিয়া জেনারেট করছেন, ফর এক্সাম্পল আপনি আমাকে 3-4টা আইডিয়া দিন, যে ভাই আমি বুঝতে পারতেছি না, যে আইডিয়া, এখন আইডিয়া আসার পরে আমি তো বুঝবো যে আপনি নিজে কোনো রকম সার্চ না করে আইডিয়া আমাদের দিয়ে দিতেছেন, তখন আমি স্ক্রিন করবো না। যখন একটু দুটো চিন্তা করার মতন আইডিয়া আসবে যেটা কি এরকম করা যায় কিনা, ঠিক আছে, তখন আমি চেষ্টা করবো যে আদার আপনার এই আইডিয়ার সাথে যার ইফিসিয়েন্ট একজনকে কানেক্ট করা যায় কিনা, যে সে আপনাকে হেল্প করবে, এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে যেটা হতে পারে যে আপনি কতটুকু আগাইছেন, দেখা গেছে আপনি ম্যানুস্ক্রিপ্ট পর্যন্ত লিখে ফেলছেন, ঠিক আছে, এখন ম্যানুস্ক্রিপ্টটা একটু রিভিউ করে দেওয়া দরকার, সে কাজটা খুব শর্ট, সেটা করে দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। তারপরে আপনি এই আর কি, কারণ ট্রেনিং ইটসেলফ অনেক হেল্পফুল, বাট আমি যেটা করবো গ্রুপটা মেনটেন করবো, গ্রুপ মেনটেন করি, দেন লেটস সি কোথায় যেয়ে ঠেকি, ঠিক আছে। অনেক সময় যেটা হয়, আমার যে অ্যাকচুয়াল গ্রুপ আছে 30টা যে গ্রুপ আছে, সেখানে 30 জনের যে গ্রুপ আছে, সেখানে যেটা হয়, অনেক সময় আমি নিজে কিছু র্যান্ডম আইডিয়া থ্রো করি, বলি যে প্লিজ চেক দা ভ্যালিডিটি, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় তাদের 30 জনের মধ্যে কেউই সেই ভ্যালিডিটি চেক করে আসে, ব্যাক করে না। তো এই কাজ আমি এই গ্রুপে করলেও আমার কোনো সমস্যা হবে না, যে ওকে একটু র্যান্ডম আইডিয়া থ্রো করলাম, আপনি যদি এটা পিক করে কাজ করে পাবলিশ করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই, আমাকে অথরশিপও দেওয়া লাগবে না। আর মোস্ট অফ দ্য টাইম যেটা হবে, আমি যদি আইডিয়া দিই সেটা তো অবশ্যই, আর যদি সেটা ওরকম আইডিয়া হয় যে আমি ওই এরিয়াতে ইন্টারেস্টেড, সো সেখানে আপনি হেল্পটা একটু বেশি পাবেন, যদি আপনার আইডিয়া এবং আমার ইন্টারেস্ট যদি ম্যাচ হয়ে যায়, এবং সেখানে তো অবশ্যই আমারও অথরশিপ আসবে, তো সেখানে অবশ্যই আমি হেল্প একটু বেশি করবো, ঠিক আছে। বাট আমাদের ইয়াটা অনেক বেশি, ডাইভার্সিটিটা অনেক বেশি, আমাদের 30 জনের মানুষ, তো ডাইভার্সিটিটা অনেক বেশি, 30 জনের মধ্যে অ্যাটলিস্ট 5 or 6 পিপল আপনাকে কন্টিনিউয়াসলি মানে মানে কমপ্লিট প্রসেসে স্টেপ বাই স্টেপ গাইড করতে পারবে, এবং এই ট্রেনিং এর পরে আপনি নিজেও অনেক এফিসিয়েন্ট হওয়ার কথা আর কি, ঠিক আছে, কি হবে, বা অ্যাটলিস্ট টার্মিনোলজি গুলো বুঝবেন, যে আপনার এখন এখানে সমস্যা আছে, এটা এখান থেকে করেন, এটা এখান থেকে করেন, এটা ওইভাবে করেন, এটা সেইভাবে করেন, ঠিক আছে। তারপর আরেকটা কমন কোশ্চেন যে পাই, যে আচ্ছা ভাই আমি একটা ট্রেনিং করলাম, ট্রেনিং করার পরে আমি কতদিন পরে পাবলিশ করতে পারবো, ইটস এ ভেরি গুড কোশ্চেন, ঠিক আছে, এবং ফেয়ার কোশ্চেন। কারণ ট্রেনিং করার পরে মানুষের একটা এক্সপেকটেশন থাকবে, ওয়েল এখন আমি ট্রেনিং করে ফেলছি, শিখে ফেলছি, এখন আমাকে জাম্প করতে হবে।
অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস আপনি কতটুকু সময় স্পেন্ড করেন। তাই ইউজুয়ালি যেটা হয়, মানুষ কোনো সময় দেয় না রিসার্চের জন্য। আর রিসার্চের এই প্রোডাক্টিভিটি বা পাবলিকেশনে যেটা হয়, পাবলিকেশন পর্যন্ত হলে যেতে হলে যে এই কাজটা করতে হয়, একটা দীর্ঘ সময় আপনি আনপ্রোডাক্টিভ থাকবেন। অনেক লম্বা একটা সময় আপনি আনপ্রোডাক্টিভ থাকবেন, এটা ট্রু। ঠিক আছে, রিসার্চ খুব ফ্রাস্ট্রেটিং, পাবলিকেশন খুব ফ্রাস্ট্রেটিং, এটা ট্রু। কেন? কারণ প্রথম একটা অনেক লম্বা সময় আপনার কাছে মনে হবে যে, মানে আমি আপনাকে সবকিছু শেখানোর পর আপনার কাছে মনে হবে যে আমার কোনো আইডিয়া নেই, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় আমি জানি না, আমি একটা আইডিয়া পাচ্ছি না। অনেক ঘাটাঘাটির পরে এরকম মনে হবে। আর যেটা হয়, আপনি যদি ঘাটাঘাটি না করেন তাহলে তো কোনোদিনই হবে না। আপনি যদি ঘাটাঘাটি করেন তাহলে এটা হবে। যে হ্যাঁ, আমি ওই যে বললাম ডাটাবেস সার্চ করা শিখাবো, কিভাবে আইডিয়া জেনারেট করতে হয়, কিভাবে আইডিয়া খুঁজতে হয়। আইডিয়া তো খুঁজতে হবে, তা কিভাবে আইডিয়া খুঁজে সেটা তো জানা দরকার। তো যখন আপনি আইডিয়া খুঁজবেন, কি কি আইডিয়া, কি কি চালাকি আছে এগুলো যখন বলবো, তো অনেকদিন খোঁজার পরে মনে হবে যে আইডিয়া তো পাচ্ছি না, কাজ পাচ্ছি না, আমার এত ইন্টারেস্ট, আমাকে কেউ একটু কাজ দিচ্ছে না, অথবা আইডিয়া দিচ্ছে না। যখন একটা আইডিয়া আপনি নিজে জেনারেট করবেন, তখন দেখবেন অলরেডি এটা পাবলিশড হয়ে গেছে, তখন খুব খারাপ লাগবে যে একটা আইডিয়া জেনারেট করলাম, তাও দেখি পাবলিশড হয়ে গেছে, ধুর কিছুই হচ্ছে না। রাইট, এরকম মনে হবে। তারপরের ধাপ যেটা হবে, আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার পরে মনে হবে যে আচ্ছা, মাসুম ভাই যে ট্রেনিং করেছিল মনে হচ্ছিল খুব স্মুথলি এটা 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 পরে এটা এটা পরে করে ফেলবো, কিন্তু করতে গেলে তো হাত দিয়ে লেখা বেরোয় না, করতে ভালো লাগে না। সময় চলে যাচ্ছে, 1 সপ্তাহ চলে গেল, কিছুই লিখলাম না, কিছুই করলাম না, কাজ শেষ হচ্ছে না। দেখা যাবে 3 মাস লেগে গেছে একটা প্রজেক্ট শেষ করতে। ঠিক আছে, 2 মাস লেগে গেছে একটা প্রজেক্ট শেষ করতে। শেষ করার পর আপনি সাবমিট করবেন, সাবমিট করার পরে রিজেকশন, পরে আরেক জায়গায় সাবমিট করবেন, তখন অ্যাকসেপ্টেন্স অথবা রিভিশন, সেটাকে কারেক্ট করে আবার দিবেন, তারপরে দিবে। সো ইট ইস এ লং প্রসেস। এটা টু বি অনেস্ট, আমি আপনাদেরকে ইলিউশন দেখায় তো লাভ নেই যে আপনি আমার এখানে কোচিং করার 1 সপ্তাহের মধ্যে আপনার একটি পাবলিকেশন হবে, ভাইয়া না, এটা হবে না। বাট আপনি এই কোচিং কোর্স করলে, অথবা আজকে থেকে যদি আপনি প্রোঅ্যাক্টিভলি রিসার্চের জন্য কিছু সময় ব্যয় করেন প্রতিদিন, এটা কোর্স না করেও করা যায়। ইউটিউবে ইউজ করেন, পাবমেট ইউজ করেন, পাবমেটে বেশি বেশি লিটারেচার পড়েন, টার্মিনোলজি গুলো বোঝার চেষ্টা করেন, সিস্টেমেটিক রিভিউ কি, এটা কি, সেটা কি, ওইটা কি, কিভাবে অ্যাবস্ট্রাক্ট লিখে, কিভাবে কনক্লুশন লিখে, কিভাবে ইন্ট্রোডাকশন লিখে, কিভাবে টেবিল বানায়, কিভাবে আর কি কি ফ্রি টুল আছে, কি কি ফ্রি টুল নেই। ঠিক আছে, কোন ফিগার ইউজ করতে পারবো, কোন ফিগার ইউজ করতে পারবো না, কি বললে রেফারেন্স দিতে হবে, কি বললে রেফারেন্স দিতে হবে না, কতগুলো রেফারেন্স দিতে হবে, কতগুলো রেফারেন্স না দিলেও চলবে। দেয়ার ইজ লট অফ কোশ্চেন্স, থাউজেন্ডস অফ কোশ্চেন। ঠিক আছে, এরকম থাউজেন্ডস অফ কোশ্চেনের তো সবগুলো আর রিসার্চ ট্রেনিং এ অ্যান্সার করা সম্ভব না। মেজরিটি কভার হবে, যেগুলো কভার হবে না সেগুলো আমরা কমিউনিকেশনের মাধ্যমে অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, এবং স্টুপিড হওয়া যাবে না। আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট বানালেন, অ্যাবস্ট্রাক্টে এগুলো দেন, আপনি দিয়ে বসে আছেন, তখন আপনি স্টুপিড হবেন। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে আমাকে শোনা যাচ্ছে না, এটা আপনার জন্য। তো এই আর কি আমার তরফ থেকে। সেশনের পরের যদি হেল্প বলতে যেটা আমাকে মিন করা হয়েছে, সেই ব্যাপারে এরকম হেল্প পাওয়া যাবে। আর কি, আর কোনো আরেকজন কোশ্চেন যেটা বলছে যে কতদিন লাগতে পারে পাবলিকেশনে, এটা ইট ইজ ভেরি গুড কোশ্চেন। ভাই ডিপেন্ডস আপনি কতটুকু ডেসপারেট, আপনি কতটুকু ডেসপারেট। তবে একটা মানুষ যখন ফুললি ট্রেন্ড হয়ে যায়, একটা মানুষ যখন ফুললি ইফিসিয়েন্ট হয়ে যায়, অবশ্যই একদিনে মানুষ ইফিসিয়েন্ট হয় না, তখন 1 সপ্তাহে একটা পাবলিকেশন রেডি করা সম্ভব। ঠিক আছে, কিছু কিছু পাবলিকেশন আছে, ফর এক্সাম্পল কেস রিপোর্ট। কেস রিপোর্ট আমার টিমে এরকম মানুষ আছে 2 দিন লাগবে তার ম্যানুস্ক্রিপ্ট দাঁড় করাইতে। আমার টিমে এমনও মানুষ আছে, একটা ন্যারেটিভ রিভিউ আর্টিকেল যদি তাকে কনসেপ্ট দেওয়া হয়, 7 দিন, 7 দিন সে যদি ফুল টাইম জব করে, 7 দিনে একটা ন্যারেটিভ রিভিউ দাঁড় করে ফেলতে পারবে। ঠিক আছে, সো ডিপেন্ডস আপনি কতটুকু কতটুকু সময় আপনি স্পেন্ড করতেছেন এটার জন্য, সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরের ব্যাপারটা হলো, হ্যাঁ, কেস রিপোর্ট তো মাস্ট লেখা শেখাবো, কারণ কেস রিপোর্ট হলো লো হ্যাঙ্গিং ফ্রুট। ঠিক আছে, সবচেয়ে সহজ, মানে নিজে সহজ সাবলীল ভাবে যে কাজ দুইটা করা যায়, আপনার খুব বেশি স্কিল থাকা লাগে না যে কাজ দুইটাতে। সে কাজ দুইটা, একটা হলো কেস রিপোর্ট, কিন্তু কেস রিপোর্টে একটা সমস্যা আছে, ডিপেন্ডেন্সি, আপনাকে অন্যের উপরে ডিপেন্ড করতে হবে, অন্য কাউকে আপনাকে কেস দিতে হবে। আর রিকোয়ারমেন্ট জানতে হবে যে কিভাবে কনসেন্ট, আমি ম্যাটেরিয়ালের মধ্যে আরেকটা দিব, কনসেন্ট পেপার, পেশেন্টের কনসেন্ট পেপার। ঠিক আছে, পেশেন্টের কনসেন্ট কিভাবে নেয়, সেই পেপারে কি লেখা থাকতে হয়, পেশেন্টের সাইন কোথায় থাকতে হয়, এটা দিব। ঠিক আছে, এই আর কি। সো আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি কেস রিপোর্ট লেখা শেখাবো।
খুব বেসিক যে কেস রিপোর্টে কি কি কম্পোনেন্ট থাকে, ম্যানুস্ক্রিপ্ট টেমপ্লেট কি থাকে। তারপর আরেকজন আপু আমাকে লিস্ট করছিল যে পোস্টার প্রেজেন্টেশন। ইয়েস, পোস্টার প্রেজেন্টেশন ইজ ওয়ান কাইন্ড অফ পাবলিকেশন, বাট আপনাকে ডিসাইড করতে হবে আপনি পোস্টার কোথায় প্রেজেন্ট করবেন। পোস্টার প্রেজেন্টেশনে কি দেয়া যায়, কি দেয়া দিতে নাই, লাইক কোনটা দিলে মানুষ হাসবে। ঠিক আছে, তারপরে অ্যাবস্ট্রাক্টের ব্যাপার আছে, কিরকম অ্যাবস্ট্রাক্ট লিখলে মানুষ হাসবে না, মানুষের হাসির পাত্র হবে না। ঠিক আছে, সো এই আর কি। অবশ্যই 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 মানে আমার স্টেট যদি কোনো অ্যান্সার থাকে একটা পাবলিকেশনে পৌঁছাতে রাতারাতি সম্ভব না, বাট এফিসিয়েন্ট হয়ে গেলে খুব তাড়াতাড়ি সম্ভব। ডিপেন্ড আপনার কোলাবোরেশনটা কি, আপনার টিমটা কি। ধরেন আপনার যদি কোনো টিচারের সাথে কোলাবোরেশন থাকে, সে যদি আপনাকে কেস দেয়, থিংস উইল বি ভেরি ইজি, ভেরি ইজি। ঠিক আছে, এবং আপনার যদি এরকম রেডিমেড যদি কোনো কিছু পেয়ে যান যে হ্যাঁ কেস আছে, আমার কেস আসবে, আমি স্যারকে বইলা কেস নিতে পারবো, আমি আমার ওই 30 জনের ওই গ্রুপের সাথে আপনাকে অ্যাড করে দিব। ঠিক আছে, যেন আপনার এটা তাড়াতাড়ি কন্ডাক্ট হয়ে যায় এবং আপনি একটা অথরশিপ পাবেন। বটম লাইন হলো ভাই, পাবলিকেশন যদি না থাকে, এটা কোশ্চেন করা উচিত, কেন পাবলিকেশন নেই? এটা কোনো কথা হলো নাকি? পাবলিকেশন থাকবে না কেন? একটা সময় আমারও ছিল না, ঠিক আছে, কিন্তু আমার এখন আফসোস লাগে যে একটা মানুষের পাবলিকেশন থাকবে না কেন, না থাকার তো কোনো কারণ নেই। অর্থাৎ এটার জন্য যেটা করতে হবে ভাইয়া, ডিসাইড আর্লি, প্ল্যান আর্লি, স্টার্ট আর্লি। আপনি আপনি আপনাকে বুঝতে হবে যে আপনার পাবলিকেশন নাই কেন, কারণ আপনি এই এই এরিয়াটাতে কোনো স্টেপই নেন। পাবলিকেশন আপনার হবে কিভাবে হবে? আপনি কোনো স্টেপ নিছেন, মানে অ্যাক্টিভ স্টেপ। আপনি ইন্টারেস্টেড, ফাইন, আমি এটা অস্বীকার করবো না। আপনি ইন্টারেস্টেড, আপনি চান, আমি এটা অস্বীকার করবো না। আপনি শিখতে চান, আমি অস্বীকার করবো না। কেউ আপনারা শিখায় না, এটাও অস্বীকার করতে পারবো না। আপনি একা একা নিজে নিজে কি স্টেপ নিছেন, এটা হলো একটা কোশ্চেন। তো সবাইকে লাস্ট কথা বলে শেষ করতেছি। এরপর স্টিল এখনো সময় আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন অ্যান্সার দিব। সবাইকে একটা কথা বলতেছি, ভাই আপনি পাবলিকেশন করতে পারবেন, দিস ইজ পসিবল। 2 নম্বর কথা হলো, আস্ক ইউরসেলফ, পাবলিকেশন যে হবে আপনি কোনো স্টেপ নিছেন? প্রতিদিন এটার জন্য একটু একটু কাজ করতেছেন? সো আমি প্রমিস করি আপনাকে, আপনি যদি স্টেপ নেন, সিরিয়াসলি যদি স্টেপ নেন, এবং আপনি যদি সামনে মুভ করেন, প্রোগ্রেস করেন, প্রতিদিন একটু একটু সময় এটার মধ্যে দেন, উইকলি এটার মধ্যে সময় দেন, এট সাম পয়েন্ট আপনার পাবলিকেশন হবে ইনশাল্লাহ। দিস ইজ নট ইম্পসিবল, দিস ইজ নট ইম্পসিবল। এবং আমার এখানে যেমন আমাকে একজন কোশ্চেন করছে যে আপনার এখানে ক্লাস করলে কি আমার পাবলিকেশন হবেই? ও, এটা ডিপেন্ড করে। আমি কিন্তু ওই যে বললাম, আমার এখানে ক্লাস করার পরে যে মানুষটা প্রতি সপ্তাহে টাইম দিবে, প্রতিদিন টাইম দিবে, একটু একটু করে কন্টিনিউয়াস, একটু 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 করে টাইম দিতেই থাকবে, এট সাম পয়েন্ট তার অবশ্যই ইনশাআল্লাহ পাবলিকেশন হবে, কারণ সে অনেক কিছু জানবে ইনশাআল্লাহ। Is it possible to provide a few sample template of research writing on the first day so that এগুলো সব ইন্টারনেটে আছে, আমি নিজে দেবো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজন একটা কোশ্চেন করছে। আচ্ছা, এখনো দেখি কোশ্চেন আসতেছে, আমি কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে নেই। মেবি ভাই কোশ্চেন করেছেন যে ইউএসএমএল রেসিডেন্সিতে কোন টাইপের পাবলিকেশন মোর হেল্পফুল। ডিপেন্ডস আপনি কোন রেসিডেন্সিতে অ্যাপ্লাই করতেছেন, কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন। টেয়ার অফ, বাট বেসিকলি মানে আমাদের বাংলাদেশ থেকে যে সব প্রোগ্রামে ইয়া করা হয় সেটা হলো ইন্টারনাল মেডিসিন। দে উইল জাস্ট কাউন্ট দ্য নাম্বারস, মোস্ট অফ দ্য প্রোগ্রাম জাস্ট নাম্বার কাউন্ট করে। ঠিক আছে, তারা দেখবে না। তবে হ্যাঁ, ভালো কোয়ালিটি হলে অবশ্যই তারা বুঝবে কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ কোয়ালিটি। কিন্তু ওই যে অ্যাগেইন, 0 ভার্সাস 1 2 3 5, ইটস ডিফারেন্ট ম্যান, ইটস ডিফারেন্ট। লাইক কোয়ালিটি নিয়ে কোশ্চেনটা কখন হবে? যখন আপনার নাম্বার 10টা, তখন বলবে এর মধ্যে ভালো কোয়ালিটি পাটা। যখন আপনার নাম্বার 0, তার মানে তো ওয়েল। বাট আমি যতটুকু জানি এটা একটু ডিফারেন্ট কোশ্চেন, কারণ এটা অ্যাকচুয়ালি রিসার্চের কোশ্চেন না, এটা রেসিডেন্সির কোশ্চেন। আমি যেটা জানি আমি যেটা জানি সেটা হলো যে নাম্বার, মোস্ট অফ দ্য রেসিডেন্সিতে নাম্বার। আরেকজন কোশ্চেন করেছেন, সেটা হলো ভাইয়া ফর নিউরো সার্জারি, ঠিক আছে, অথবা সার্জিক্যাল রেসিডেন্সি গুড। এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে। ধরেন আপনি অ্যাপ্লাই করছেন মেয়ো ক্লিনিকে, জন হপকিন্সে, তখন কোয়ালিটি। ধরেন আপনি অ্যাপ্লাই করছেন, এত হাই টায়ার প্রোগ্রাম না, রেসিডেন্সি প্রোগ্রাম গুলোকে 3 ভাগে ভাগ করা যায়, হাই টায়ার, মিডল টায়ার, লো টায়ার। আর সার্জিক্যাল রেসিডেন্সিতে রিসার্চ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ফর এক্সাম্পল ইন্টারনাল মেডিসিনে একজন আইএমজি ইন্টারভিউ পাবে নাকি পাবে না, ম্যাচ হবে নাকি হবে না, তার একটা বড় ডিটারমিনিং ফ্যাক্টর হলো স্টেপ 3। কিন্তু সার্জিক্যাল রেসিডেন্সিতে স্টেপ 3 না, সার্জিক্যাল রেসিডেন্সিতে নাম্বার অফ পাবলিকেশন। ঠিক আছে, সো ফার্স্ট অফ হলো নাম্বার। নাম্বারে যদি না থাকে কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, সেটা হলো রিগার্ডলেস অফ দ্য স্পেশালিটি। নাম্বারে যদি না থাকে কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেনই নেই। ঠিক আছে, নিউরোসার্জারি অথবা সার্জিক্যাল রেসিডেন্সিতে যখন আইএমজিটা অ্যাপ্লাই করে তখন তারা হাই টায়ার প্রোগ্রামে কিছু অ্যাপ্লাই করে, মিডল টায়ারে কিছু করে, লো টায়ারে কিছু করে। লো টায়ার প্রোগ্রামগুলোর অনেক ম্যাক্সিমাম প্রোগ্রামে যেটা করবে, বা মিডল টায়ার থেকে লো টায়ার প্রোগ্রাম, তারা খুব একটা কেয়ার করবে না যে কোয়ালিটিটা কত হাই। তবে কোন কোয়ালিটিটার একাডেমিক ভ্যালু আছে, ধরেন ন্যারেটিভ রিভিউ আর্টিকেল, যেটা ন্যারেটিভই হতে হবে, যেটা সিস্টেমেটিক হওয়া সম্ভব না। সিস্টেমেটিক রিভিউ আর্টিকেল যেটা সিস্টেমেটিক রিভিউ হতে হবে, কেস সিরিজ হওয়া সম্ভব না। অ্যাপ্রোপ্রিয়েটনেস সিগনিফিকেন্স বাড়ায় দেয়। একটা উদাহরণ দিচ্ছি এখানে। ধরেন আপনার কনসেপ্টটা খুব ভালো, ঠিক আছে, কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজিটা ফলো করতে পারেন নাই ফর সাম রিজন, ওকে, কোনো সমস্যা নেই, আপনার একটা পাবলিকেশন হবে, কিন্তু ইম্প্যাক্টটা ভালো হবে না। ফর এক্সাম্পল, আমি আপনাকে খুব সুন্দর একটা প্যান্টের পিস গিফট করলাম, খুব সুন্দর, খুব দামি একটা প্যান্টের পিস গিফট করলাম। এখন আপনি সেই প্যান্টের পিসটাতে প্যান্ট না বানায় ওটাকে লুঙ্গির মতন প্যাচ দিয়ে, ওয়েল স্টিল লজ্জাস্থান ঢাকা হবে, স্টিল সামথিং, স্টিল এটা আপনার একটা পোশাক। আমরা তো বলতে পারবো না যে সে পোশাক ছাড়া, পোশাক আছে, কিন্তু ইম্প্যাক্টটা কমে গেছে কিভাবে সে ইউজ করছে সেটার কারণে। ঠিক আছে, তো এটা একটা বড় ব্যাপার যে অনেক সময় দেখা যাচ্ছে যে এইভাবে, জাস্ট মিনিট, অলরাইট। সো এরকম মনে করার কোনো কারণ নাই যে ইন পার্টিকুলার এই রিসার্চটা মানে হলো লো কোয়ালিটি, ইন ইন জেনারেল ন্যারেটিভ রিভিউ আর্টিকেল মানে লো কোয়ালিটি না, ব্যাপারটা এরকম। এরকম অনেক কনসেপ্ট আছে, এটা ন্যারেটিভ রিভিউ আর্টিকেলই হতে হবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট, তখন এটা হাই কোয়ালিটি হয়ে যাবে। এরকম অনেক রিসার্চ আছে, এটা কেস রিপোর্টই হতে হবে, তখন ওইটাই ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন এটা হাই কোয়ালিটি হয়ে যাবে। ঠিক আছে, বলবো না বলে অনেক দামি একটা কথা বলে গেছি, ফ্রি। আচ্ছা, সো নিউরোসার্জারি মিক্স থাকলে ভালো, যে কিছু হাই কোয়ালিটি, কিছু মানে লো কোয়ালিটি হলো নাম্বারের জন্য। তা নিউরোসার্জারি বা সার্জিক্যাল রেসিডেন্সিতে অ্যাকচুয়ালি বাসায় বসে রিসার্চ করাটাকে আমি প্রেফার করবো না। সেক্ষেত্রে আমি প্রেফার করবো যে আপনি কোনো একটা ইনস্টিটিউটের সাথে হুকড আপ থান, তাহলে যেটা সুবিধা, অটোমেটিক আপনার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না, এবং আপনি কিছু সার্জনের সংস্পর্শে আসতে পারবেন, সেইটা ওইভাবে আপনাকে হেল্প করবে। থ্যাংকস ফর ইউর কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? বাট হ্যাঁ, মোস্টলি রেসিডেন্সি অ্যাপ্লিকেশনে মোস্টলি নাম্বার ইজ ইম্পর্টেন্ট, নাম্বার না থাকলে কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন হয় না। ঠিক আছে, নাম্বার ইজ ইম্পর্টেন্ট। এবং ওই যে বললাম তো, আগে শিখি না, আমরা আমরা কিছুই পারি না, আমরা একটু শিখি না। প্রথম আমাদের 4-5টা পেপার হোক না লো কোয়ালিটি, নাকি প্রথম 4-5টা পেপার আমি ম্যানুস্ক্রিপ্ট লেখাটা শিখে ফেলি না, এই বেসিক কাজগুলো শিখে ফেলি না, সাবমিশনটা শিখে ফেলি না। যখন আমার কাছে এরকম কয়েকটা পেপার থাকবে, তখন আমি যখন সাবমিট করব তখন, সরি, রিসার্চ অ্যাপ্লিকেশন করব, তখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আমার ওই 30 জনের মধ্যে থেকে একজনের মেয়ো ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আরেকজন ইন্টারভিউ পায় না, ইমেলে রেসপন্স পাইছে, হয়তো বা হয়ে যাবে। 30 জনের মধ্যে 2 জন আর কি, 30 জনের মধ্যে একজনের সাথে আমি আরো আগ থেকে কাজ করি, সে তার অ্যাপ্লিকেশনে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স শো করছে এবং পাবলিকেশন শো করতে পারছে। মোস্ট ইম্পর্টেন্টলি, কাজ করি এটা তো কোনো কথা না, পাবলিকেশন শো করতে পারছে, তারও মেয়ো ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আরেকজন যে পাবলিকেশন শো করতে পারছে, ইম্পর্টেন্টলি পাবলিকেশন শো করতে পারছে, ওই পাবলিকেশন গুলো খুব হাই কোয়ালিটি পাবলিকেশন ছিল না, কিন্তু তাদের মেয়ো ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে রিসার্চ পজিশনে। ঠিক আছে, সো আপনার যদি কিছু পাবলিকেশন থাকে, এটা ইট উইল হেল্প, অবভিয়াসলি এটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি খুবই এনজয় করছি আপনাদের প্রেজেন্স দেখে। এতগুলো মানুষ যে রিসার্চের ব্যাপারে মোটিভেটেড, এটা আমার কল্পনা ছিল না। একটা কথাই বলবো, মোটিভেশনটা ধরে রাখবেন, মোটিভেশনটা নিয়ে প্রতিদিন একটু সময় ব্যয় করবেন, প্রতি সপ্তাহে একটু সময় ব্যয় করবেন, ভুলে যাবেন না। ধরে নিচ্ছি রিসার্চটাকে আপনি ভালোবাসেন, রিসার্চটা আপনার পাবলিকেশন, সরি প্যাশন, পাবলিকেশন রিসার্চটা আপনার প্যাশন, এটা আপনার ভালোবাসা, এই ভালোবাসাটাকে ভুলে যাবেন না। এই একটা অনুরোধ, ভুলে যাবেন না, কমপ্লিটলি ভুলে যাবেন না, কমপ্লিটলি ইগনোর করবেন না। ভালোবাসাকে ইগনোর করতে হয় না, রিসার্চটা আপনার ভালোবাসা। ইগনোর না করে তার কি করা যায়, প্রতিদিন একটু একটু রিসার্চ পেপার পড়া যায় কিনা, মাঝে মধ্যে রিসার্চ পেপার পড়া যায় কিনা, পাবমেড থেকে একটা দুইটা পেপার বের করে পড়া যায় কিনা, একটু ডিসাইড করা যায় কিনা এটা কোন ধরনের পেপার।
দেখি না পেপারের মধ্যেই কোথাও লেখা আছে নাকি এটা কোন ধরনের পেপার। দেখেন একটা, তাহলে এটা তো এই ধরনের পেপার, এই ধরনের পেপার কিভাবে লিখে, কিভাবে কথাগুলো বলে, কি কি হেডলাইন হতে পারে, কিরকম স্ট্রাকচার হয়, একটু দেখি না। এভাবে এক্সপোজার বাড়াবেন। আপনার এক্সপোজারের শুরুটা হবে পড়ার মাধ্যমে। সো ফার্স্টেই পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যখন আপনি পড়বেন, পড়তে পড়তে আপনি বুঝবেন যে ওয়েল প্রতিটা রিসার্চ আর্টিকেলের নিচে বলবে ফিউচার ডিরেক্টিভ, এই কোশ্চেন গুলো এখন অ্যান্সার দেওয়া হয় না, এগুলো অ্যান্সার করা দরকার, ফার্দার স্টাডি রিকোয়ার্ড। তারপরে বলবে আমরা মনে করি এটা। আবার দেখবেন রিলিভেন্ট রিসার্চ, এটা থেকে এটা পাওয়া গেছে, ওটা থেকে এটা পাওয়া গেছে, সেটা থেকে এটা পাওয়া গেছে, সামারি করলে হয়ে যাচ্ছে রিভিউ আর্টিকেল। সো অনেক বেশি পড়তে হবে, পড়লে আপনি নলেজ গ্যাপ খুঁজে পাবেন, রিসার্চ কোশ্চেন খুঁজে পাবেন, কিভাবে লিখে সেটা বুঝে ফেলবেন, মেথোডোলজি গুলো বুঝে ফেলবেন, অনেক কিছু বুঝে ফেলবেন। সো ফার্স্ট থিং হলো প্রচুর পড়তে হবে, কমিটমেন্ট করেন যে প্রতিদিন একটা পেপার হলে পড়বেন। এত পেপার কোনটা পড়বো? সিলেক্ট ইউর ফিল্ড, আপনি কোন ফিল্ডে কাজ করতে চান, কোন ফিল্ডে কাজ শিখতে চান, কোন ফিল্ডে ক্যারিয়ার করতে চান, স্পেসিফিক হয়ে যান। যদি গ্যাস্ট্রোএন্টারোলজিতে ক্যারিয়ার করতে চান, গ্যাস্ট্রোএন্টারোলজি রিলেটেড কাজ করেন, নিউরোলজি হলে নিউরোলজি রিলেটেড এরিয়াতে পড়ে থাকেন। ঠিক আছে? তারপরে কথা কি, পড়ার পরে পড়াটা দিয়ে অ্যাকচুয়ালি শুরু করেন। ঠিক আছে? পড়াটা হলো মেইন, অনেকদিন পড়তে থাকেন, তারপরে রিলেটিভ ইউটিউবে ভিডিও দেখেন এবং চেষ্টা করেন আপনার এই গানে সব জায়গায় শো করতে থাকেন, সবার কাছে কাজ চাইতে থাকেন, কেস রিপোর্ট চাইতে থাকেন। ঠিক আছে? পাবমেডে সার্চ দিয়ে পাবো। হ্যাঁ, পাবমেডে সার্চ দিয়ে পড়বেন, পাবমেডে সার্চ দিয়ে পড়তে পারেন, গুগল স্কলারে সার্চ দিয়ে পড়তে পারেন। তারপরে আপনি অনেক জায়গায়, গুগল স্কলার আর পাবমেড মোর দেন এনাফ। ঠিক আছে? ওয়েল, দেখছেন আপনাদের ছেড়ে যেতে চাইতেছে না, রেখে দিই, হ্যাঁ। অলরাইট, এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, টুকিটাকি কোশ্চেনের অ্যান্সার ফ্রি, কোনো সমস্যা নেই, করা যাবে। কেমন ভাই, আমি আপনার কাছে ট্রেনিং যদি না করি তারপরে কি কোনো আইডিয়া অথবা কোনো প্রজেক্ট নিয়ে রিচ করা যাবে কিনা? রিচ করতে তো কোনো সমস্যা নাই, বাট প্রায়োরিটিটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। সেটা আমার ব্যস্ততা, আপনার আইডিয়াটা কত নাইস, কত ফ্যান্টাস্টিক, এবং সেটা কতটা প্রমিসিং। মোস্টলি বাংলাদেশ থেকে যে আইডিয়া গুলো আসে, এগুলো আইডিয়া বা কেস রিপোর্ট যেগুলো আসে, সেগুলো পাবলিকেশন পর্যন্ত পৌঁছানোটা একটু কঠিন হয়ে যায় আর কি। ঠিক আছে? তা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই হার্ড ওয়ার্ক করতে থাকি, আমাদের এই প্যাশনেট ফিল্ডটাতে কাজ করতে থাকি। এই মেসেজটা নিয়ে আমরা সবাই আজকে বাসায় যাই যে আমি একা একা পাবলিশ করতে পারবো, জাস্ট আমার কয়েকজন ফ্রেন্ড লাগবে যারা আমার মতন ইন্টারেস্টেড। আমরা নিজের একটা গ্রুপ করতে পারলে আমরা পাবলিকেশন করতে পারবো। দিস ইজ ভেরি ট্রু। যখন যে কাজটা পারবো না, বুঝবো না, ইউটিউবে সার্চ দেবো, হয়ে যাবে। থ্যাংকস। আসসালামু আলাইকুম।